আম্মু, মীরা নাকি ১:৩০টার দিকে বের হবে। ২টা থেকে ৫টা পর্যন্ত ক্লাস আছে। আচ্ছা, এটা তো ওই আমাকে জানতে পারতো। তুমি ফোন দিতে হলো কেন? না, কাল রাতে বলেছিল যে আজ থেকে কোচিংয়ের ক্লাস শুরু। তোমাকে হয়তো জানাতো। আমি সকালে অফিসের তাড়ায় তোমাকে বলতে পারিনি। অফিসে আসার পর মনে হলো তোমাকে জানাই। ওই তো, একই কথা বাবু। তোমার আমাকে জানাতে হবে কেন? আমি কি আসমাকে বকা দেব না রাগ করব যে সরাসরি কথা বলতে পারবে না? তুমি যেমন আমার বাবু, আসমাও তো আমার মামুনি। শোনো বাবু, মীরা ডাকবে না। মুসলিম মেয়ের নাম মীরা ভালো লাগে না। আসমাউল হোসনা নামটাই সুন্দর। মীরা ডাক নামের কি দরকার? হয় হোসনা ডাকো, না হয় আসমা। ফাহাদ কথা বাড়ায় না। অফিসের ব্যস্ততায় ফোন রেখে দেয়। মামুনি, বাবু ফোন দিল। কোথায় নাকি যাবে তুমি? মীরার শাশুড়ি মা ওকে নাম ধরে না ডেকে মামুনি ডাকছেন। সেই বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই। বিষয়টা সবার কাছে ভীষণ আন্তরিকতার লেগেছে। কি সুন্দর নতুন সংসারে বউকে একদম মেয়ের মতো স্নেহে আপন করে নিয়েছেন। এত আদর আদর ডাক মীরারও ভালো লাগে। বেশ দরদ নিয়েই মামুনি ডাকেন তিনি। বিয়ের আজ সবে ৭ দিন হলো। বিয়ের পর বউ বরণের নানা আচার অনুষ্ঠান, দাওয়াতের মাঝে সময় যেন ফুরুত করে উড়ে গেল। ফাহাদের সাথে প্রথম ৩ দিন তো মীরা সহজেই হতে পারছিল না। হুট করে একদম অজানা মানুষের সামনে মেলে দেওয়া, সহজভাবে মিশে যাওয়ার রক্ষণশীল পরিবারের মেয়ের জন্য একদমই সহজ না। ফাহাদও একদম ভদ্রলোক, জোর করেনি, কথাবার্তা বলে সহজ হয়েছে। একটু একটু কাছে আসার চেষ্টা করেছে। কিন্তু বিয়ে বাড়িতে সারাদিন হইচই, লোকজনের নিজেরা আসলে একান্তে রাত ছাড়া সময় পায়নি। তাই দূরত্ব এখনও শেষ হয়নি শেষ ধরনের। মূলত গতকাল থেকে বাসা মোটামুটি হালকা হয়ে গিয়েছে। কালই প্রথম অনেকটা সময় ফাহাদের সাথে কথা হয়েছে। কোচিংয়ের বিষয়টাও জানিয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনাও। ফাহাদ সানন্দে উৎসাহ দিয়েছে। ক্লাস মিস না করে আজ হতেই ওকে ক্লাসে যেতে ফাহাদই বলেছে। ক্লাস আছে আম্মু। কি ক্লাস? তোমার অনার্স মাস্টার্স না শেষ? কোচিং ক্লাস। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ভর্তি হয়েছিলাম। কবে ভর্তি হলে? জি, ১ মাস আগে। বিয়ের জন্য ১ সপ্তাহে ৩টা ক্লাস মিস হয়েছে। সপ্তাহে ৩ দিন ক্লাস থাকে। তা তো হবেই মামনি। বিয়ে জীবনের সবচেয়ে বড় ঘটনা। আর কোনো কিছুর কি তার সামনে দাম আছে? যাক শোনো, ১:৩০ কেমন সময় হয় বলো? তুমি ক্লাসের টাইমটা বদলে নাও। ১ মাস পর তো ব্যাচ বদলাতে দেবে না। এটাই সবচেয়ে ভালো সময়। আরে কি ভালো সময়? এটা তো লাঞ্চের সময়। তোমার শ্বশুর খাবে, এ সময় বৌমা পাশে না থাকলে হয়? দুদিনেই তো তোমাকে মা বানিয়ে ফেললো। দেখো না, খেতে বসেই তোমাকে ডাকাডাকি করে। আমরা বুড়ো বুড়ি দুপুরে আবার একা হয়ে যাব। মীরা চুপ করে থাকে। আর কোন কোন সময় আছে ব্যাচে? ওনাদের সকালের ব্যাচ ৮টা থেকে ১১টা, পরের ব্যাচ ১১টা থেকে ২টা, আর লাস্ট ব্যাচ ৫টা থেকে ৮টা। একটাও তো ভালো সময় না। সকালে নাস্তার সময়, দুপুরে রান্নার সময়, দুপুরের খাবারের সময়, বিকেলের চা নাস্তার সময়। ৩টা থেকে ৫টা হলে তাও চলতো। আচ্ছা, তুমি দুপুরের খাবার পর বের হইও। কোচিংয়ের ক্লাস তো, আর স্কুল কলেজ না যে ঘড়ি ধরে যেতেই হবে। ঠিক আছে মামনি? মীরা আর ফাহাদের বিয়েটা হুট করেই হয়েছে। মীরার শাশুড়ি হাবিবা নাসরিন মীরার ফুফুর বান্ধবী। একমাত্র ছেলের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে মেলাতে পারেন না। একদম কম বয়সী পছন্দ না, কারণ তাদের পড়ালেখা বাকি থাকে, ক্লাস থাকে, অপরিপক্ক হয়। অনার্স শেষ করেছে এমন মেয়ে পছন্দ ছিল। মাস্টার শেষ না হওয়ার মেয়ের আবার বয়সটা ওনার বেশি মনে হয়। সুন্দর হতে হবে, সুশীলা ও নম্রভদ্র লাগবে। গেঁয়ো হওয়া যাবে না, কারণ তিনি নিজের সংস্কৃত মনা, কিন্তু বেশি আধুনিকও পছন্দ না। সব মিলিয়ে পাত্রী মেলাতে মেলাতে ছেলের বয়স পার হয়েছে ৩৩। এখন অনার্স পড়ুয়া মেয়ের সাথে বয়সের পার্থক্যটা বেশি লাগে। শেষমেশ সদ্য মাস্টার্স শেষ করা মীরাকেই মনে ধরে। বান্ধবীর ভাইয়ের মেয়ে, পরিবার ভালো, পড়ালেখা শেষ, একদিকে ভালো সংসারে সময় দিতে পারবে। ছেলে মেয়ের বয়সের পার্থক্য চোখে লাগে না। কিন্তু এই কোচিংয়ের ক্লাস কোথা থেকে এলো? ছেলে ফিরলে কথা বলবেন ভাবেন। যদিও বিয়ের কথাবার্তা চলার সময় চাকরি বাকরি নিয়ে কথা উঠলে হেসে হেসে বলেছিলেন,
যে আরে চাকরি করবে কি করবে না সে সিদ্ধান্ত দেওয়ার আমি কে? আমরা এখন ওদের হাতে সংসার দিয়ে ওদের সিদ্ধান্তে চলবো। এখন তো আমরা সংসারের দায়িত্ব ছেড়ে আবার শিশু হব। ওরা কি করবে না করবে ওদের বিষয়। কিন্তু হাবিবা নাসরিন জানেন দিন শেষে এই বাসায় তাই হতে হবে যা ওনার সিদ্ধান্ত। তবে তিনি এর জন্য চেঁচামেচি করবেন না। পরিস্থিতি হাসি মুখে নিজের অনুকূলে নেওয়ার বিষয়টা তিনি বোঝেন। এতে সামনের মানুষটা বুঝতেও পারে না যে সে ওনার ইচ্ছে মতোই চলছে, বরং স্বেচ্ছায় ওনার ইচ্ছেতে সায় দিয়ে যায়। এখানে ওনার হুট করেই রাজি না হওয়ার কারণ এটাই, মীরাকে শুরু থেকেই টাইট দিতে হবে, যেন পরবর্তী সময়ে কোনো কিছু করতে চাইলেও আগে ওনাকেই জানায়। এবং এটা মাথায় রাখে অনুমতি দেওয়া বা সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার ফাহাদের না, বরং ওনার। মীরা কিছু করতে চাইলে আগে ওনাকে জানাতে হবে, না হলে বিষয়টা সহজ হবে না। তিনি করতে দিবেন অবশ্যই, তবে সেভাবেই যেভাবে তিনি চান। মীরা একটু ইতস্তত করে। নতুন বউ এখনো কাজ বা রান্নার দায়িত্ব কিছুই নিতে হচ্ছে না। এ কয়দিন তো কেউ না কেউ মেহমান ছিল বাসায়, আজই মোটামুটি বাসাটা খালি। একবার মনে হয় শাশুড়ি মা তো ঠিকই বলেছেন, নতুন বউ দুপুর হতে না হতে বের হয়ে যাবে, বিষয়টা কেমন হয়? এমন একটা সময় 1টা থেকে 1:30। এ সময়টা সংসারের কাজ শেষে নামাজ কালামে ঘরের লোকেরা ব্যস্ত থাকেন। 2টার পর ছাড়া সাধারণত কেউ খেতে বসবে না। মীরা রান্নার দায়িত্ব নিলে দেখা যাবে 12:30টার ভিতর শেষ করার তাড়া থাকবে। 1টার ভিতর গোসল করে নিজে আগেই খেয়ে বের হওয়াটা ভালো দেখাবে না। এটা যে বাবার বাড়ি না, এটুকু বোধ তাওর আছে। অন্তত শ্বশুর শাশুড়ি খাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু রোজ ক্লাসে লেট করে গেলে কেমন হবে? 2টার ক্লাস 2:15-তে ঢুকতে পারে না, 3টায় না। যাক, 1 সপ্তাহ যাক, তারপর আস্তে আস্তে চেষ্টা করবে টেবিলে খাবারটা 1:30টার ভেতর দিয়ে দিতে। দুপুরে 3জনই তো মানুষ, 1:30টায় খাবার দিয়ে দিলে একটু আগেই বের হতে পারবে। মা আসবো? মামনি, তোমাকে বললাম না আম্মু ডাকবে, মনে থাকে না তাই না? আমি যেমন ফাহাদের আম্মু তেমনি তোমারও আম্মু। জি। মীরা নিজের মাকে আম্মু ডাকে, ভেবেছিল শাশুড়িকে মা ডাকবে, কিন্তু হাবিবা নাসরিন আম্মুই ডাকার কথা মনে করিয়ে দেন। আম্মু, আমি কিছু হেল্প করি? হাবিবা নাসরিন সহকারী মেয়ে ময়নাকে মাছের পিসগুলোই ভালো করে হলুদ লবণ মাখাতে বলে। মীরাকে বলেন, করবেই তো, এটা তো তোমারই সংসার এখন, কিন্তু আস্তে আস্তে দেব। আসতে না আসতেই আমার মামুনিটা সুন্দর হাতে তেল মশলার দাগ পড়ুক চাই না। তার উপর তুমি যাবে কোচিংয়ে, তোমার হাতে হলুদের দাগ দেখলে বন্ধুরা বলবে বাপের শ্বশুর বাড়িতে কত কাজ করে এলো। ওরা তো আর জানবে না 7 দিনে আমাদের বৌমাকে আমরা 1 কাপ চাও বানাতে দেইনি। মানুষ তো আন্দাজে কথা বানাতে ওস্তাদ। শাশুড়ি মা কথা বলছেন হেসে হেসে, মিষ্টি স্বরে। মীরা চাও বানায়নি কথাটা কঠিন করে বলেননি, তবু কানে কেমন যেন লাগে। মীরা দ্রুত মাথা থেকে কথাটা সরিয়ে ফেলে। ছি, কি ভাবছে? তিনি নিশ্চয়ই আদর করেন অর্থে বুঝাইতে চাইছেন। তাই বরং বলে, দিন মা, চা বানিয়ে খাওয়াই তাহলে, 7 দিন তো শেষ। খাওয়াবে? আচ্ছা তুমি যখন বলছো দেখি তো আমার বৌমার হাতের চা খেয়ে। ময়না তোর ভাবিকে চায়ের পাতিল বের করে দে, আর বাথরুমের কাপড় ধুয়ে ফেল যা। মাছ কিছুক্ষণ মাখানো থাকুক। 4 কাপ বানাবো? থাক, এত কষ্ট করতে হবে না, ময়নাকে এখন না দিলেও হবে, আমাদের 3জনের জন্য বানাও। মীরা কাপ মেপে পানি বসাই। চিনি কম দিও। দুধ চা বানাই? থাক, রং চাই দাও, চিনি সামান্য। মীরা নিজের জন্য আর আলাদা করে দুধ চা বানায় না, রং চা করেই নেই 3জনের জন্য। এই এসো, দেখো মামনি প্রথম কি বানালো। জামান সাহেব পেপার রেখে ডাইনিং টেবিলে আসেন। দেখি তো কি বানালো আমাদের আসমাউল হোসনা, পায়েস না সেমাই? চা বাবা। ও, আমি ভাবলাম প্রথম রান্না বোধহয় মিষ্টি কিছু করে। দাও আগে চা দিয়ে শুরু হোক। তা মা বানালে যখন দুধ চাই করতে। আরে হয়েছে তো, চা করেছে কোথায় শান্তিমতো খেয়ে মামনিকে দোয়া করবে তা না, শুরু করলে মিষ্টি, পায়েস, দুধ চা। প্রথম রান্নাঘরে গিয়েছে, শর্টকাটে যা করার করেছে। দুধ চা বানানোর সময় চলে গিয়েছে নাকি?
মীরা দুধ চাই বানাতো, শাশুড়ি মাই তো বলল রং চা দিলেই হবে। শ্বশুর কথা না বাড়িয়ে চায়ে চুমুক দিয়ে ময়নাকে ডাক দেন। ময়না, একটু চিনি দিয়ে যা। মীরা ভেবেছে জামান সাহেবের বোধ হয় ডায়াবেটিস, তাই দুধ চায়ের বদলে শাশুড়ি মা রং চা আর অল্প চিনি দিতে বলেছেন। এখন তো মনে হচ্ছে না। ময়না চিনি নিয়ে আসে। মীরা নিজেই কাপে সামান্য চিনি মিশিয়ে দেয়। সরি বাবা, পরের বার ঠিকমতো দুধ চিনি দিয়ে চা বানিয়ে দেব। আরে মামনি, তুমি এতবার এক কথা বলো না তো। তোমার শ্বশুর শৌখিন মানুষ, না হলে রং চা কি খারাপ? বরং স্বাস্থ্যসম্মত। আমি খাচ্ছি না, চুপচাপ। আমি তো দেখেছি তুমি রং চা খাও, তোমার পছন্দ, আর ভালো তো। জি, আমি আসলে অনেকদিন ধরেই রং চা গ্রিন টিতে অভ্যস্ত। তা হ মা, আমাদের বুড়ো বুড়িকে একটু ভালো মন্দ বানিয়ে দিও। এতদিন এভাবেই খাই, পানসে জিনিস আর মুখে রুচে না। ময়না পাশেই দাঁড়িয়েছিল। খালুজান, আপনারা তো তাও রং চা পাইছেন, নতুন ভাবি তো আমারে দিলই না, কামের মানুষ তো। হাবিবা নাসরুন ময়নাকে ধমকে কাজে পাঠান। যা, তোর খেতে ইচ্ছে হলে আরেক কাপ ছেঁকে নে, এত কথা বলিস কেন? আর মামনি, তুমি শ্বশুরকে আব্বুই বলো, বাবা ডাকা ভালো লাগবে না। হাবিবা নাসরিন খেয়াল করেছেন মীরার মুখটা মলিন। কি মামনি, চুপচাপ কেন? তুমি এক কাজ করো, রান্না করে তো তোমার কাজ নেই, বরং আস্তে আস্তে তোমার কোনো কাজ থাকলে শেষ করে রেডি হয়ে যাও, খাওয়ার পরে বের হয়ে যেও। তোমার আব্বু নামিয়ে দিবে কোচিংয়ে। আমি একাই যেতে পারবো আম্মু, আমি তো আসলে দুধ চাই বানাতাম। আরে এ কথা ধরে বসে আছো এখনো? তোমার শ্বশুরের কথা কানে নিও না তো। তুমি রং চা পছন্দ করো দেখেছি, মানে তাই খাও, সেজন্য বানাতে বলেছি। এখন তোমার শ্বশুর খায় না সেটা তো তুমি জানো না। সেখানেই তো মীরার আপত্তি। মীরা জানে না, কিন্তু হাবিবা নাসরিন তো জানতেন। তিনি তো রং চা বানাতে না বললেই পারতেন। মীরা নিজের জন্য আলাদা বানিয়ে নিত, ময়নার জন্য লাগবে না তিনিই বলেছেন। পর মুহূর্তে মনে হয় হয়তো মীরাকে যেন দুবার করে বানানো না লাগে, সেজন্যই সবার জন্য রং চা করতে বলেছেন। শুধু শুধু ভাবছে মীরা, এখন পর্যন্ত একটাবারও শাশুড়ি মা ওর সাথে রাগী গলায় পর্যন্ত কথা বলেনি। 12টা বাজে যাচ্ছে। বই খাতা গুছিয়ে বের হওয়ার জন্য তৈরি থাকা ভালো, যেন খাওয়া হলেই বের হতে পারে। মীরার রুমে চলে যেতে হাবিবা নাসরিন বোনকে ফোন দেন। বোনের বাসা কাছের গলিতেই, 5 মিনিটের পথ। হ্যালো মনিবা, কি করিস? এই তো রান্না করি। তুমি কি করো? কি আর করব, সেই বাসার কাজকর্ম। আজ বিকেলে যে মাসিক সভা, মনে আছে তো? সন্ধ্যায় না? ওই এখন তো দিন ছোট, বিকেলেই সন্ধ্যা। 5টায় বের হব। তুই এক কাজ কর না, রান্না রাখ, আমার বাসায় চলে আই লাভলিকে নিয়ে। দুপুরে এখানে খেয়ে রেস্ট কর, বিকেলে আমরা এখান থেকেই যাব। তাড়াতাড়ি চলে আই, এই ভালো হবে। মনিবা আর লাবিবা এলে হুট করে মীরা আর বের হতে পারবে না। জামান সাহেবকে বাসায় মীরার জিম্মায় রেখে হাবিবা নাসরিন একটু তাড়াতাড়ি বের হতে পারবেন। সবার সাথে মীরাও ড্রয়িং রুমে বসে আছে, যদিও উসকুস করছে দুটো কখন পার হয়েছে। এখন বের না হলে ক্লাস ধরেও লাভ হবে না। খালা শাশুড়ি আসার সময় নিমকি আর মিষ্টি এনেছেন, তখন প্রায় 12:30 বাজে। অসময়ে চা নিমকি মিষ্টি খেয়ে বোধ হয় সবার ক্ষুধা চলে গিয়েছে। টেবিলে খাবার দেওয়ার কথা বললেও আরেকটু পর খাবে বলছে সবাই। মীরার শাশুড়ি মাও ভুলে গিয়েছে হয়তো যে মীরার ক্লাস আছে। কোনো একটা সমিতির মাসিক সভার আলোচনা করছেন বোনের সাথে। ফোন বেজে ওঠে। ফাহাদের নাম দেখে মীরা আলগোছে উঠে রুমে যায়। কোথায় যাচ্ছ মামনি? আসছি আম্মু। মীরা রুমে এসে কল রিসিভ করে। হ্যালো। জি। সরি, কল দিয়ে মনে হলো তুমি হয়তো ক্লাসে, এখনই কেটে দিতাম। অবশ্য আরও আগেই ফোন দিতাম, একটা মিটিংয়ে আটকে লেট হলো। না, আমি এখনো যাইনি। সে কি, লেট হয়ে গেল না? 2:30 বাজে প্রায়। বের হব কিনা ভাবছি, বাসায় গেস্ট। কোন গেস্ট? খালা আর লুবাবা এসেছে। আরে আমার খালামণি আব্বার গেস্ট হলো কবে থেকে, এখানেই বাসা, রোজই দেখা হবে। খালা আমার আম্মুর শপিং পার্টনার, সমিতি পার্টনার, সব কিছু। খালা এলে যদি ক্লাস মিস দেবে ভাবো, তাহলে রোজই মিস করতে হবে।
এখনই বের হও তো। ক্লাস শেষ কয়টায়? আমি নিতে আসবো, অপেক্ষা করো। আম্মু মাইন্ড করবে না? এখনও কেউ খেতেই বসেনি, সবাই ড্রয়িং রুমে গল্প করছে। আমি বের হলে খারাপ দেখাবে। ওয়েট, আমি আম্মুকে ফোন দিচ্ছি। আরে না না। বলতে বলতে ফাহাদ ফোন রেখে দিয়ে মাকে কল করে। কি করো আম্মু? কি আর করবো আব্বু, টেবিলে খাবার নিচ্ছি, মেহমান আছে বাসায়। এত লেটে খাবার যে? লেট কোথায়, এ সময়ই তো খাই। তোমার খালামণি এসেছে এটা সেটা নাস্তা নিয়ে, তাই ভাতের খিদে পাইনি এতক্ষণ। আজ আবার কিছু আছে নাকি? আজ আবার মানে? আমাদের তো সমিতির মাসিক সভা মাসে 1 কি 2 দিন হয় আব্বু। এমন করে বলছো যেন রোজই কোথাও না কোথাও যাই। আরে তা না। আচ্ছা, মীরা বের হয়ে গিয়েছে নাকি আম্মু? তুমি খাবার নিচ্ছ কেন? ময়না কই? মীরা যে বের হয়নি ছেলে হয়তো ঠিকই জানে। একটু আগে নিশ্চয়ই ছেলেই ফোন করেছিল মীরাকে। মীরা যে বের হতে পারছে না তা বোধহয় জানিয়েছে, তবু ছেলের সাথে কোনো বাঁকা উত্তর দেন না। আব্বু টেবিলে খাবার আমিই নেই, ময়না হলো কাজের মানুষ। তোমার আব্বুর খাবার দেখাশোনা আমিই করি। মামনির তো বের হওয়ার কথা, বোধহয় রুমে। আমি তোমার খালার সাথে কথা বলছিলাম তো খেয়াল করিনি বের হয়েছে কিনা। আচ্ছা রাখো আব্বু, দেখি ও কি বলে। ওকে তো আমি কখন বললাম রেডি হতে। ক্লাস করতে হলে সময় মতো যেতে হবে, লেট করে ক্লাসে গেলে কি লাভ? কোনো কাজেও ওকে আটকায়নি। আসলেই তো, বের হলো কিনা দেখি। মামনি, তোমার ক্লাসের সময় হয়ে গেছে না? ওহো, তুমি বলবে না, গল্পে গল্পে তো আমার খেয়ালই ছিল না। কিসের ক্লাস আপা, তাও দুপুরে? ভাবির কোচিং ক্লাস আছে। ভাবি তুমি বের হতো, আমরা খেয়ে নিব, আমাদের জন্য আর লেট করতে হবে না। লুবাবা খেয়াল করেছিল যে মীরা উসখুস করছে। এক ফাঁকে জিজ্ঞেস করেছিল কোথাও যাবে বলে রেডি হয়েছে, না নতুন বউ বলে পরিপাটি হয়ে আছে। একটু ইতস্তত করে মীরা জানিয়েছে যে ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও আচ্ছা, ভালো ভালো, এখন সবার স্বাবলম্বী হওয়া উচিত। তা খাবে না? খেয়ে যাও। আমার খিদে নেই এখন খালা, এত নাস্তা করলাম। আপা, তাহলে কি আজ আর যাবে না? বৌমা তো বাসায় থাকবে না। আপনারা কোথাও যাবেন? আমি থাকি বাসায়, সমস্যা নেই। কোচিং ক্লাসই তো, একদিন করলেও সমস্যা নেই। ভাবি তুমি বের হও তো। আম্মু আর খালার এসব স্বভাব সমিতি শপিং এর জন্য ক্লাস মিস দিলে আর করা লাগবে না। খালুর একা থাকার অভ্যাস আছে। আম্মু আর খালামণি বের হতে হতে সন্ধ্যা, ততক্ষণে ভাইয়াও চলে আসবে। আমি থাকলাম দরকার হয় কিছুক্ষণ, ময়নাও তো আছে। বের হও যাও। লুবাবার উপর রাগে হাবিবা নাসরিনের গা জ্বলে গেলেও হাসি হাসি মুখে বউকে বিদায় দেন। মনিবা ঠিকই আন্দাজ করেছে যে বোনের মেজাজ খারাপ হয়েছে। বোনের মেজাজ যত খারাপ হয় তত আরোপিত কাষ্ঠ হাসি মুখে ফোটে। তুই কি লাভিবা? তোর খালা আর তার ছেলের বউয়ের মাঝে তুই কথা বলতে গেলে কেন? তোর কথা বলার কি দরকার ছিল? ছিল, বোঝাই যাচ্ছিল ভাবিকে ক্লাসে যাওয়া আটকাতে অসময়ে আমাদের ডেকে এনেছেন খালামণি। বেশি বুঝিস তাই না ফাজিল? আজকেই শেষ লো বাবা, আর যেন বড়দের মাঝে কথা বলতে না দেখি। আম্মু, তুমি খালামণির বলয় থেকে বের হতে পারবে না জানি, কিন্তু তুমি ব্যাস চুপ। মীরা 2 ঘন্টার জন্য ক্লাস পেয়েছে। এসব ক্লাসগুলো দ্রুত আগায়। চাকরির প্রস্তুতির জন্য সবাই দ্রুত সিলেবাস শেষ করতে চায়। রিভিশন না হয় তাহলে কয়েকদিনের বিরতিতেই মীরার মনে হচ্ছে কত পিছিয়ে গেল। কিন্তু ক্লাস থেকে নেমে নিচে ফাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখেই এসব চিন্তা মাথা থেকে উড়ে যায়। সত্যি সত্যি ফাহাদ এসে দাঁড়িয়ে থাকবে ভাবেনি। যদিও বিয়েটা অ্যারেঞ্জড, কিন্তু ফাহাদের আচরণে, ব্যবহার আর কথায় মীরার প্রেম প্রেম অনুভূতিটা প্রবলভাবে জাগ্রত হচ্ছে। 7 দিন খুবই কম সময় একটা মানুষকে বোঝার জন্য। ফাহাদ যে ওকে বোঝার সময় ও সুযোগ দিতে চাইছে, মীরার কাছে এই ভালো লাগছে বেশি। সত্যি এসেছেন? ইস, কি দরকার ছিল সারাদিন অফিস করে ক্লান্ত। ক্লান্তি কাটাতেই তো এলাম। গাড়ির দরজা খুলে দেয় ফাহাদ। হাসি মুখে উঠে বসে মীরা। বিয়ের পর আজ প্রথম ফাহাদের সাথে একা বাইরে কোথাও যাবে, ভাবতেই ভালো লাগছে। ফাহাদের সাথে সন্ধ্যের শুরুটা চমৎকারভাবে হয়েছে।
ফাহাদ নিজেই গাড়ি ড্রাইভ করছে। বাসার দিকে না গিয়ে গাড়ি পূর্বাচলের দিকে নিয়ে যাই। এদিকে রাস্তাগুলো বেশ চওড়া, অনেক রোড সাইড ক্যাফে হয়েছে। শীতকালে সন্ধে নামে দ্রুত। 5:30 না বাজতেই রাস্তায় বাতি জ্বলে উঠেছে। ফাহাদ গান চালিয়ে দিল। মীরার ভীষণ ভালো লাগছে। বুঝলে মীরা, একটু সেটেলড হয়ে গেলে একটা ভালো গাড়ি কিনে ফেলবো। তোমাকে নিয়ে যাব, তোমার পছন্দে কিনব। এটাই কি সমস্যা? এটা আব্বুর কেনা। এই যে হুটহাট তোমাকে নিয়ে লং ড্রাইভে যেতে মন চাইবে, তখন সব সময় এই গাড়ি নিয়ে বের হওয়া যাবে না। আব্বু আম্মুরও তো প্ল্যান থাকে বাইরে যাওয়ার। ওহো, আম্মু তো বলেছিলেন আম্মুর কি জানি সমিতির সভা আছে। আমরা যে এদিকে চলে এলাম। মনে হয় না জরুরি কিছু। তাহলে আমাকে নামিয়ে দিতে বলতো। ড্রাইভার আসেনি আজ। আব্বু বাইপাসের পর আর ড্রাইভ করেন না। তাছাড়া আমি তো বললামই তোমাকে নিতে যাচ্ছি। মানা করেনি, বরং বলল অবশ্যই যেন যাই। তুমি রাতে একা ফেরা উচিত না। সমস্যা নেই, যেতে হলে খালামণির গাড়িতেও যেতে পারবে। আমরা এখানে এসেছি জানেন একটু, যদি অপেক্ষা করে। মিসেস, হাজব্যান্ডের সাথে কি আপনার ভালো লাগছে না? কেন ভালো লাগবে না, কি বলেন? তাহলে একটু নিজেরা সময়টা উপভোগ করি প্লিজ। আমার আম্মু কোনো আনকালচার্ড মহানা। সে রীতিমতো আধুনিক মনস্ক মানুষ। দেখো না কত ওয়েলকামিং। আম্মু নিজেই স্বাধীনচেতা মানুষ। শপিং, ঘোরাঘুরি, সমিতি, সভা, সংগঠন কিসে নেই আম্মু। সো সে ভালোভাবেই জানে নতুন বউকে নিয়ে ঘুরবে বলেই বের হয়েছে। আমি হব বলেই বের হয়েছি যে তোমাকেও নিয়ে ফিরব। এখন এটুকু আমার মা জননীকে ব্যাখ্যা করার দরকার নেই যে তার সদ্য বিবাহিত পুত্র বউ নিয়ে ঘুরবে। এবার কি আমরা একটু সময়টা এনজয় করতে পারি? মীরা হেসে সায় দেয়, আর কিছু নিয়ে মাথা ঘামায় না। ব্যাগটা পাশে রেখে সময়টা উপভোগ করার মন দেয়। মীরা, গরম লাগছে? গাড়ির এসিটা ভালো না। আরে শীত চলে এলো, গরম লাগবে কেন? আমার তো বরং মন চাইছে গ্লাস নামিয়ে দিতে, বাতাসে চুল উড়ুক। তাহলে দাও, তোমার চুলের ওড়াউড়ি দেখি। ফাহাদ গ্লাস নামিয়ে দেয়। সন্ধ্যার একটা মিষ্টি বাতাস ছুঁয়ে দিচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা হওয়ার একটা ধাক্কা লাগলেও মীরা গ্লাস ওঠায় না। ভীষণ ভালো লাগছে। ফাহাদ ড্রাইভ করার ফাঁকে ফাঁকে মীরার মুখে এসে পড়া উড়ন্ত চুলগুলো কানের পেছনে সরিয়ে দেয়। একটা ক্যাফের কাছে এসে ছায়া ঘেরা জায়গায় গাড়ি পার্ক করে ফাহাদ। আজ সাপ্তাহিক কর্মদিবস বলে ছুটির দিনের মতো ভিড় নেই। মীরা গাড়ি থেকে নামার জন্য দরজা খুলতে যেতেই ফাহাদ হাত দিয়ে আটকে দেয়। মীরার একদম কাছে এসে গালে আলতো ঠোঁট বুলিয়ে দিয়ে বলে, অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল তোমাকে ছুঁয়ে দিতে। ড্রাইভিং করার মনোযোগ বারবার টেনে নিচ্ছিল এই সুন্দর হাসিটা। খুব ইচ্ছে করছে একটা চুমু এঁকে দিতে, তবে বিবৃত হও কিনা ভেবে আগায়নি। মেয়াই? ফাহাদের এমন আবদারে না করে কি করে মীরা? ফাহাদ হাজব্যান্ড, ওর অনুমতি চাওয়ার প্রয়োজন নেই। চাইলেই অধিকার কর্তৃত্ব ফলাতেই পারে। আধারে স্ত্রীকে একান্তে পেয়ে একটু কাছে আসতে চাইতেই পারে। কিন্তু মীরার বিব্রত হওয়ার বিষয়টা মাথায় রাখা, তার সম্মতির অপেক্ষা করা বিষয়টাই ফাহাদকে মীরার কাছে আরও আকর্ষণীয় বানাচ্ছে। এমন মানুষের প্রেমে পড়তেই হয়। ক্যাফেটা সত্যি সুন্দর। ছিমছাম গান বাজছে। মীরা, কি খাবে বলো? আপনি যা অর্ডার করেন সমস্যা নেই। আমার বয়সটা কি তোমার চেয়ে বেশি হয়ে গিয়েছে মীরা? না, এমন কেন বলছেন? 32-33 বেশি বয়স হলো কবে থেকে? আমার নিজেরই 27 চলছে। তাহলে আপনি আপনি করো কেন? হেসে দেয় ফাহাদ। প্রথম কয়েকদিন মেনে নিয়েছি মীরা, কারণ সহজ হতে তো সময় লাগে। এখন তুমিতে আসা যায় না। আপনি আপনি শুনলে মনে হয় বোধহয় বউয়ের চোখে বুড়ো বেটা আমি। কেন? মানুষ সম্মান করেও তো আপনি বলতে পারে। পারে, কিন্তু আমি তো বউয়ের কাছ থেকে সম্মানের সাথে একটু নটিনেসও তাই। ইউর হাইনেস এত সম্মান দেখালে তার সাথে নটি নটি কাজ করতে তো বাঁধে। একটু সম্মান কম করলেও চলবে, কিন্তু বউসুলভ নখরা দুষ্টমি আহ্লাদ আমার বেশি চাই। আচ্ছা ইউর ম্যাজেস্টি,
বুঝেছি, কিন্তু এখন তো আমার মনে অন্য প্রশ্ন উঠছে। আমি তো ভেবেছিলাম বেশ রাশভারী হবেন, মানে হবে, সরি, আমার ফুফু তো বলবেন যেভাবে যে মন মতো মেয়ে খুঁজতে খুঁজতে বছর পেরিয়ে গিয়েছে, শেষ পর্যন্ত আমাকে মনে ধরেছে। আমি তো ভাবছিলাম, ভাই ঘটনা কি, আমি তো এমন সুন্দরী কম বয়সী ছোকরি না। ফুফু বললেন আমি নাকি ভদ্রঘরের লক্ষ্মী মেয়ে মনে হয়েছে তাই। আচ্ছা, এটার জবাব আমি দিই। আমার গ্র্যাজুয়েশনের পরই আম্মু বিয়ে বিয়ে শুরু করেছিল। যেহেতু আমি একমাত্র ছেলে, আমাদের পারিবারিক আর্থিক সংকটও নেই যে আমি আয়না করলে বিয়ে করানো যাবে না। কিন্তু আমার ইচ্ছে ছিল আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। আমার সামনে একটা এক্সাম্পল ছিল যেখানে এই আইডেন্টিটি না থাকায় জীবনে সাফার করতে হয়েছে। তুমি নতুন বলে পরিবারে আস্তে আস্তে সব জানবে, কিন্তু এতটুকু বলি, ওই ঘটনায় আমাকে শিক্ষা দিয়েছিল যে হেলদি ম্যারিড লাইফের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্টনারের মেরুদণ্ড নিজের থাকা। অন্যের উপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেবল পারসন আরেকজনের দায়িত্ব নিতে পারে না। আমি তাই বিয়ের বিষয়ে গা করিনি, কারণ আম্মুর কিছু বিষয় বুঝি। সে নিজের মতো পারফেক্ট কাউকে খুঁজছে। সমস্যা হলো আম্মু নিজেকে যেরকম পারফেক্ট ভাবে তেমন মেয়ে তো মেলাতে পারে না। আমি জানতাম, তাই দিয়েছি আম্মুকে খোঁজ করতে। এর মাঝে আমার বন্ধুদের সাথে এই ফার্মটা দাঁড় করিয়ে ফেললাম। আমরা ইঞ্জিনিয়ারিংয়ের এক একজন এক এক বিষয়ে গ্র্যাজুয়েট। কারো অধীনে কাজ করার চেয়ে নিজেরাই পার্টনার হয়ে ফার্ম দাঁড় করাতে চেয়েছি, এবং শেষ পর্যন্ত সফল হয়েছি। এই কাজে আমার 5 বছর লেগেছে, এবং যখন আমার মনে হয়েছে এখন আমি নিজের ও পার্টনারের দায়িত্ব নিতে সক্ষম, তখন আমি বিয়ের জন্য নিজেকে উপযুক্ত ভেবেছি। সে সময় প্রথম তোমার ছবি আমার কাছে আসে। তোমার ফুপু মানে মিলি আন্টির দেওয়া বায়োডাটা আর ছবি প্রথম আমি নিজে আগ্রহ নিয়ে দেখি। এর আগে এসব আম্মু দেখত, আম্মুই নিজের মতো না করত। ভাবতো সে না করেছে, কিন্তু সত্যি বলতে সেসবে আমার মতই ছিল না। অমত করা না করার কথা আসবে, আমি কাউকেই রিজেক্ট করিনি ছোট করে দেখে। আমি আসলে তখন বিয়ের সম্পর্কে জড়াতেই চাইনি। যখন চেয়েছি তখন তোমাকেই প্রথম দেখেছি, হ্যাঁ বলেছি, এবং আম্মুরও মনে হয়েছে অনেক খুঁজে সে একটা বউ এনেছে। তাই সেও খুশি, আমিও খুশি। তুমি জব করো বা না করো, আমি বিশ্বাস করি হাজব্যান্ড হিসেবে তোমার দায়িত্ব নেওয়ার কাজ আমার। মীরা, আমি তোমার সব সঠিক সিদ্ধান্তে পাশে থাকব। ধন্যবাদ। তবে এখন তো মনে হচ্ছে আমার জায়গায় তখন অন্য কেউ হলেও হ্যাঁ বলে দিতে। মানে মন চাইছে করব এবার বিয়া, তারেই বলবো হ্যাঁ, যে যাইব সামনে দিয়া। বাহ, দারুণ ছন্দ মিলল তো। কিন্তু না মিসেস, এটা সত্যি না। তুমি স্পেশাল বলেই সঠিক সময়ে আমার নজরে এসেছ। আমি লাকি যে তুমি আমাকে রিজেক্ট করনি। আমি জীবনের সুন্দর একটা সময়, মানে যৌবনের রঙিন সময় নিজেকে তৈরি করতে দিয়েছি। নিজেকে তৈরি করার পর আমার এমন একজন পার্টনার চাওয়ার ছিল যে ম্যাচিউর হবে, যার একটা ব্যক্তিত্ব থাকবে, আমাকে বুঝবে। আমার একটু চণ্ডাল রাগ আছে, এটা আমার দুর্বলতা, কিন্তু আমার মনটা ভালো। এটা আমার ভালো দিক। আমার ভালো ও খারাপ দুটোই গ্রহণ করবে এমন কাউকেই চেয়েছি। মানুষ প্রেম করে বিয়ে করে, আমরা বিয়ের পর প্রেমের শুরু করতে পারি না? পারি, অবশ্যই পারি। ফাহাদের হাতটা শক্ত করে ধরে মীরা। ফাহাদের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে আম্মু লেখা দেখে কল রিসিভ করে ফাহাদ। কানে ফোনটা নিয়ে হ্যালো বলে ফাহাদ, আম্মু, আমাদের ফিরতে একটু লেট হবে, পূর্বাচল এসেছি। খালার গাড়ি নেই, তোমরা পৌঁছাও, আমি আসছি। আচ্ছা আচ্ছা, আসছি, টেনশন করো না। ওপাশে কি বলছে জানে না মীরা, কিন্তু ফাহাদের হাসি হাসি মুখটা হঠাৎ যেন বদলে গিয়েছে। ফাহাদ আর মীরার হাসি খুশি মুহূর্তটা দীর্ঘস্থায়ী হয়নি ঠিক, তবে ফাহাদ আর মীরা খেয়েই বের হয়েছে। মীরা খেতে চাইছিল না, অর্ডার ক্যান্সেল না করে গেলে পার্সেল নিয়ে নিতে চাইছিল, কিন্তু ফাহাদই রাজি হয়নি। মীরা, পাস্তা বাসায় গিয়ে খেলে ভালো লাগবে না, ক্লাসের জন্য বললে দুপুরে খেয়ে বের হওনি। এখন না খেয়ে গেলে কখন খাবে কে জানে। 10 মিনিট লাগবে, খেয়ে বের হই। বাবা,
মানে আব্বুর শরীর যদি বেশি খারাপ হয়? আমি লুবাবাকে কল করে যা বললাম, যা বুঝলাম, বুক জ্বালাপোড়া করছে। আব্বুর ভারী খাবারের প্রতি টান বেশি, শৌখিন মানুষ। বাইপাসের পর কোথায় সতর্ক হবেন তা না, বিয়ে উপলক্ষে টানা ভারী খাওয়া হচ্ছে। আজও খালা আসার সময় বাসায় আসতো আম্মু ভাজাপোড়া করেছে নাস্তায়। খালুর গাড়িতে হসপিটালে নিয়ে যেতে বললাম, আমরাও সেখানেই যাব। ফাহাদ যদিও মীরাকে নিয়ে খেয়ে নিতে বলে, কিন্তু বোঝা যাচ্ছে দুশ্চিন্তা করছে। যতই হোক বাইপাসের রোগী, অ্যাসিডিটি না হয়ে অন্য কিছু হলে। মীরা দ্রুত কোনো রকমের নাকে মুখে খেয়ে নেয়। পাস্তা মীরার পছন্দের খাবার, কিন্তু এখন শুধু খাওয়ার জন্য খাওয়া। গাড়িতে উঠে মীরা ফোন বের করে। 3টি মিসড কল দেখা যায়। হাবিবা নাসরিন দিয়েছেন। ফাহাদের সাথে কথায় এত মশগুল হয়ে গিয়েছিল যে ফোন চেক করা হয়নি। কয়েকটি সেলফি তুলেছিল, একটা সেলফি ফেসবুকে পোস্টও করেছে। এরপর ফোন ব্যাগে রেখে দেয়। ক্লাসের জন্য ফোন সাইলেন্ট করা ছিল, রিংটোন শুনতে পাইনি। মীরা কল ব্যাক করে, মা, আম্মু আমি দুঃখিত, ফোন দিয়েছিলেন কয়েকবার, ফোন শুনতে পাইনি। বাবা, মানে আব্বু কেমন আছেন এখন? কোন হসপিটালে আপনারা? মামনি, তুমি মনে হয় আব্বু আম্মু ডাকতে চাইছো না। সমস্যা নেই, তুমি আমাদের যা মন চাই ডাকো। আম্মু মা এত পেঁচাপেঁচি লাগবে না। না, নতুন নতুন তো, অভ্যাস হয়ে যাবে। আপনারা কোথায়? বাসাতেই আছি আমরা। ফাহাদকে বলো বাসাতেই আসতে। আর মামনি, ফোন তো সাথে রাখা হয় বিপদ আপদের জন্যই। দরকারে যদি না পাওয়া যায় তাহলে যোগাযোগ করব কি করে বলো? খেয়াল রেখো, হ্যাঁ। আব্বু, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। ভাজা পোড়া খাও কেন এত? আরে কিছু হয়নি আমার। তোমার আম্মু আর খালা বাইরে যাওয়ার কথা ছিল, তাই ভাবলাম বের হওয়ার আগে বলি একটু গ্যাসের ওষুধ দিয়ে যেতে। বুক ভার ভার লাগছে। এখন এত সহজে বলেছ, ঘটনা কি এত সহজ ছিল? আমরা কত ভয় পেয়ে গিয়েছি তোমার অবস্থা দেখে। আমরা সবাই বাইরে চলে যাওয়ার পর এমন হলে কি অবস্থা হতো? লুবাবা তো গ্যাস বলে বসে থাকতো। লুবাবার বিরক্ত লাগে। খালামণি ইচ্ছে করে ওর কথা বলেছে। তাছাড়া অ্যাসিডিটিই তো বলবে। তাই তো হয়েছে, তেমন কিছু ছিল না, যেমনটা খালা সিন ক্রিয়েট করেছেন। কিন্তু মায়ের ইশারায় চুপ করে থাকে লুবাবা। হাবিবা নাসরিন বলেন, তোমার শরীর খারাপ দেখে আমি তো বাইরে যাওয়ারই কথা আর চিন্তাই করতে পারলাম না। ফাহাদকে ফোন দেই, ফাহাদের ফোনে ফোন ঢোকে না। মীরাকে ফোন দেই, মীরা ফোন ধরে না। এবার লুবাবা আর চুপ থাকে না। খালামণি, এখন তো বোঝাই গেল গ্যাসের ব্যথা ছিল। আর তোমাদের তো সমিতি সভা ক্যান্সেলই হয়ে গিয়েছিল। তোমরা না হলে তো আরও আগেই বের হতে। মোটেও না, আমাদের জন্য পরিকল্পনা ছিল। তোর খালুর শরীর খারাপ হওয়াতেই আমরা যাইনি। এমনিও তুই ছোট মানুষ, তোর উপর ভরসা করে তো আর রেখে যেতে পারি না। এসব দায়িত্ব এতদিন আমি পালন করেছি, পরেও করব। কারোরই ভাবা উচিত না যে আমি দায়িত্ব চাপিয়ে গায়ে হাওয়া খেয়ে বেড়াবো। ফাহাদও মীরাকে আনতে যাচ্ছে বলে না জানিয়ে গায়েব হয়ে গেল। আচ্ছা আপা, বাদ দাও, দুলাভাই ভালো আছে এটাই বড় কথা। আম্মু, আমি তো মীরাকে আনতে গিয়েছিলাম তোমাকে জানিয়েই। সেটা তো আমিও জানি তুমি মীরাকে আনতে গিয়েছিলে। সেখান থেকে তুমি যে অন্য কোথাও চলে যাবে, অন্যরকম কিছু তো তুমি জানাও নাই। অন্তত মীরা তো আমাকে জানাতে পারতো। মীরা, আমি তোমাকে মামনি ডাকি না, শুধু মন থেকে তোমাকে আমার মামনি ভাবি। কোথাও যেতে ইচ্ছে করলে, কিছু করতে ইচ্ছে করলে লুকানোর কোনো দরকার নেই। ফাহাদ তোমার স্বামী, জানিয়ে শুনিয়ে ফাহাদকে নিয়ে বের হবে। জানা থাকলে আমাদের জন্যও ভালো। আমি আসলে জানতাম না যে আমাকে ফাহাদ অন্য কোথাও নিয়ে যাবে। আচ্ছা মামনি, বাদ দাও, তোমাদের তো প্ল্যান নষ্ট হলো আজ। আরেকদিন যেও। এক কাজ করি, আমরা সবাই যাব। লুবাবাকেও কতগুলো বকা দিয়ে দিলাম, ওকে বেড়াতে নিতে হবে, তাই না লুবাবা? সবাই সহ যাব ফ্যামিলি পিকনিকে। বিয়ের পর সবাইকে নিয়ে ঘোরার একটা আলাদা মজা আছে বুঝলে। একটা পিকনিক পিকনিক ভাব হয়। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তোমরা রেস্ট নাও। হাবিবা নাসরিন বকা দিয়ে কিছু বলেননি। পুরোটা সময় শান্ত ছিলেন, ঠান্ডা ভাষায় কথা বলেছেন। অথচ মীরার পুরোই মনে হচ্ছে তিনি ঠান্ডা মাথায় মীরাকে বেশ শাসন করলেন। যেভাবে তিনি ফোন দিয়েছিলেন মনে হচ্ছিল অনেক বড় কিছু হয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে তেমন কিছু ছিল না। কিন্তু এত অল্পতেই নেগেটিভ ভাবতে চায় না বলে
জোর করে মাথা থেকে কথাগুলো সরাই। রাতে ঘুমাতে আসলে ফাহাদ বরং মীরাকে সরি বলে। মীরা, আই এম রিয়েলি সরি। তোমাকে একটা সুন্দর সন্ধ্যা দিতে চেয়েছিলাম, কেমন সব ভজঘট হয়ে গেল। আমার আগেই বোঝা উচিত ছিল যে আম্মু হাইপার সিরিয়াস। ওই যে আব্বু বুক জ্বালাপোড়া করে বলছে আর ভয় পেয়ে গিয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মাকে ফোন দিয়ে জানানোর জন্য। হুম, আচ্ছা শোনো, আম্মুর কথা এত মনে নেওয়ার কিছু নেই মীরা। ওই যে বললাম না, আব্বুর অবস্থা দেখে একটু হাইপার হয়ে গিয়েছে। ফাহাদ কথা ঘোরাতে চাই। প্রসঙ্গ ঘুরিয়ে মীরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মীরা, তোমার পুরো নাম তো আসমাউল হোসনা। তোমাকে মীরার বদলে আসমা বা হোসনা বলে ডাকলে কেমন হয়? না, আমার ডাকনাম মীরাই সুন্দর। ও না, আসলে আব্বু আম্মু বলছিল আসমা বা হোসনা ডাকলে সুন্দর হয়। আসল নাম তো মীরা বলেই ডাকো, সেটাই সহজ সুন্দর। ওকে ওকে। এই শোনো, ছাদে যাবে? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, দুটো মানুষ দোলনায় দুলে একটু বাতাস খেলে একটা ফিলিংস নিয়ে আসি। মীরা এবার হি হি করে হেসে দেয়। শোনো, কিছু চাইলে হক নিয়েই চাইতে পারো, মানা করব না। সত্যি? অবশ্যই। খুশি মনে মীরাকে কাছে টেনে নেয় ফাহাদ। মীরাও বাধা দেয় না। দিন চলে যাচ্ছে ঘোরের ভেতর, নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতির ভেতর। রাতগুলো আদরের আর সকালটা ভালোবাসার উষ্ণতার। ফাহাদের প্রতি খুব অল্প সময়ের অনুরক্ত হয়ে উঠেছে মীরা। হয়তো আগে কখনো প্রেমে পড়া হয়নি বলে, কোনো পুরুষের এতটা কাছাকাছি আসা হয়নি বলে, অথবা বিয়ে বিষয়টাই এমন। হুট করে জীবনে আসা একজনের সাথে আগে থেকেই ভাগ্যের সুতো জড়িয়ে থাকে বলে হয়তো তার মায়ায় পড়তে সময় লাগে না। প্রেমিকের ভেতর অনেক কিছু খুঁজলেও স্বামীর কাছে বাঙালি নারীদের এক্সপেকটেশনস থাকে সামান্য। সম্মান দেওয়া, একটু আলাদা করে নজর দেওয়া, ভালো ব্যবহার করলেই তারা স্বামীর উপর খুশি হয়ে যায়। সেখানে ফাহাদ তো মীরাকে প্রাধান্য দিচ্ছে। ফাহাদের হয়ে যেতে মীরার তাই সময় লাগে না। মীরার পাসপোর্ট করা ছিল না বলে ওদের হানিমুনে যেতে দেরি হচ্ছে। ফাহাদের ইচ্ছে দেশের বাইরে বেড়াতে যাবে, নেপাল কিংবা ভুটান, না হয় থাইল্যান্ড। পাসপোর্ট হয়ে গেলে দেশ ঠিক করে ভিসার জন্য আবেদন করবে। ফাহাদ চেয়েছিল পাসপোর্ট আর ভিসার আবেদনের মধ্যে কক্সবাজার বা সিলেট ঘুরে আসতে মীরাকে নিয়ে, কিন্তু মীরাই মানা করে দিল। হানিমুন তো একসাথে প্রথম ট্রিপটাই ধরা হয়। যেহেতু বাইরে যাবে ঠিক করেছে, তাহলে একটু অপেক্ষা করে হলেও হানিমুনে 1 সপ্তাহের জন্য দেশের বাইরেই যাবে। দেশে এখন যেতে চাইলে সেই আগ্রহ আর মজাটা নষ্ট হবে। আর দেখেছে, বেড়ানোর কথা উঠলেই হাবিবা নাসরিন পিকনিক পিকনিক বলা শুরু করেন। সবাই মিলে যাওয়ার তাল তোলেন। সেদিনের পর মীরাকে নিয়ে যে দুবার বাইরে খেতে গিয়েছে ফাহাদ, কিভাবে যেন ওনারাও এই তাল উঠিয়ে সঙ্গী হয়ে গেলেন। আরেকদিন একাই মীরাকে নিয়ে বাইরে যেতে চেয়েছিল ফাহাদ, কিন্তু সেটাও আর সময় করা হয়নি। যে কয়দিন ক্লাস থাকে, ড্রাইভারই মীরাকে নিয়ে আসে। হাবিবা নাসরিন আগেই ড্রাইভার কোচিংয়ের নিচে পাঠিয়ে দেন। বাসায় ফিরে আর বের হওয়া হয় না। গোলাপে যেমন কাঁটা থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কেও মানুষের তেমনি ঘরের মানুষের অযথা হস্তক্ষেপ থাকে। বিষয়টা এত সূক্ষ্মভাবে হয় যে অভিযোগ করলে বরং অভিযোগকারীকে ছোট মনের তকমা পেতে হয়। তাই শাশুড়ির অতি ভালোবাসা সারাক্ষণই ওদের মাঝে অদৃশ্য বিরাজমান থাকা। একটা ছবি তুলতে গেলেও নিজে ভেতরে চলে আসা বা সামনে দাঁড়িয়ে থাকা মীরার ভালো না লাগলেও মানতে হয়। সবাই মানে, অন্তত ততদিন যতদিন না আদর যন্ত্রণা হয়ে যায়। বাইরে থেকে অবশ্য বোঝার উপায় নেই যে কেন যন্ত্রণা লাগবে মীরার। শাশুড়ি তো আদরই করেন, শাসন না যে রাগ হবে। মীরা, বিয়ে হতে না হতে ফুফুকে ভুলে গেলি? একবারও বাসায় দাওয়াত দিলি না। আমার বাসা নাকি ফুপু? নিজেই তো এখনো নতুন। ওনারা একটু গুছিয়ে উঠে সবাইকে বলবে বললেন। ও বাসায় আমার শাশুড়ির কথাই মেইন ফুপু। বাপরে, এভাবে বলিস না মীরা, কেমন শোনাই। ভাবি তুমি কিছু বলো না। হ্যাঁ রে মীরা, ওই বাসা তোর বাসায়। তোর শাশুড়ি যেমন বিয়ে করে সংসার নিজের করেছেন, তুইও সময়ের সাথে তাই করবি। এখন অবশ্যই তোর শাশুড়ির কথাই মেইন হবে। সংসার তো ওনার আগে হয়েছে। এই বাসায় যেমন আমার, তোর ফুপুর বাসায় তোর ফুপুর। বিষয়টা আমি এভাবে বলতে চাইনি।
বোঝাতে চাইলাম আমি নিজে থেকে বললে হবে না, না করবে না, কিন্তু মিষ্টি করে যুক্তি দিয়ে নাকচ করবেন। ধরো ফুপি, আমি এ বাসায় আসতে চাইলাম সকালে, তো আমাকে না করবেন না, কিন্তু বলবেন সকালে উঠেই যাবা কেন মামুনি, জরুরি কিছু আছে? না থাকলে দুপুরের খাওয়ার পর যেও। আমি একটু বাইরে যাব তো, তোমার বাবার বাসায় একা না থাকাই ভালো। আর ড্রাইভারের রেখে দিও, সন্ধ্যায় চলে এসো। ফাহাদকে আবার ওদিকে ডাকার দরকার নেই। মানে আমাকে সময় লিমিটও করে দিবেন, এবং ফাহাদকেও যে ডাকা যাবে না তা সুন্দর কথায় বুঝিয়ে দিবেন। তারপর মনে করো একটা কিছু রান্না করতে চাইলাম, তিনি মানা করবেন, বলবেন যে রান্না করার জন্য সারা জীবন পড়ে আছে আমার, এখন নতুন বউ সেজে গুজে থাকতে, কিন্তু নিজে আবার ময়নার সাথে শুনিয়ে শুনিয়ে বলবে যে একটা কাজ কেউ করার মতো আছে নাকি। বাইরে যেতে হলে ওনাকে সব করে বের হতে হয়। তিনি নিজের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কিসব কমিটিতে আছেন, আবার একটা মাসিক পত্রিকার সম্পাদকের কাজ করেন, যেটা ওনাদের কি যেন সাহিত্য গ্রুপের সদস্যরা মিলে বের করেছেন। আবার সমিতি করেন কিসের জানি। এসবের জন্য বের হন ফাহাদের খালাকে নিয়ে। ওই দিন বাবার শরীর খারাপ করেছে, এ বাহানায় আমাকে বলেন বাসায় থাকতে যতক্ষণ ওনারা না আসেন। তো দেখা যায় আমি কোচিংয়ে যাই লেটে, আবার ছুটে বাসায় আসতে হয় মা বের হবেন বলে। যেদিন কোচিং থাকে না সেদিনও মামা খালা কেউ না কেউ আসেনি। দেখ, তোদের নতুন বিয়ে হয়েছে বলে ফাহাদের মামা খালা আসা স্বাভাবিক। এই যে তুই বাসায় আসাই আজ আমি চলে এলাম ভাইয়ের বাসায়, এ তো স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক নাকি বলি? আমার আর ফাহাদের বাইরে যাওয়ার কথা হানিমুনে, পাসপোর্ট হয়ে গিয়েছে। আমরা থাইল্যান্ড যাব ভাবছি, ওখানে অনেকগুলো দ্বীপ আছে। ভেবেছি প্রথম কয়েকজন কদিন শহর থেকে দূরে একটা রিসোর্টে থাকব, তারপর পাতায় আসব। কিন্তু আমার মনে হচ্ছে এখানেও তিনি অংশ হতে চান। দেখলাম রাতে ফাহাদের কাছে জানতে চাইছে কোথায় যাব ঠিক করেছি, ডেট হোটেল সব আলোচনা করছেন। মনে হচ্ছে আমার চাইতে তিনি বেশি উৎসুক হয়ে গিয়েছেন। এখন সব জায়গায় ফ্যামিলি পিকনিক কথাটা কি খাটে? এটা তো হানিমুন, কিন্তু আমি ফাহাদকে বলতেও আনইজি ফিল করছি। খুব বিরক্ত লাগায় আজ হুট করে একটু জোর করেই এ বাসায় এলাম। হাবিব আর আমার বন্ধু এই সংগঠনের হাত ধরেই। ও অনেক বেশি চঞ্চল, হাসি খুশি মিষ্টিভাষী বলে সহজে মধ্যমণি হয়ে যায়। তবে একটা কথা আমি মানি, এই হাসি খুশি ভাব ওর মধ্যমণি হওয়ার প্রচেষ্টার অংশ। ও চায় ও যেখানে থাকবে সেখানে ওই আসরের কেন্দ্রবিন্দু হবে। বিষয়টা সভাসমিতিতে ঠিক আছে, কিন্তু ঘরে হলে। মীরার মা বাধা দেন, আরে আপা, এই না আপনি আমাকে বোঝাতে চাইলেন বললেন, তো আপনি আবার এসব বলছেন? ইষ্টি কুটুম থাকবে, শাশুড়ি একটু হুকুম চালাবে, এগুলো তো সব ঘরে হয়। তা হয়, কিন্তু সেটা হুকুম চালানোর মতো হলে মানুষ বুঝে কখন হুকুম তামিল করতে হয়, কখন না। কিন্তু ভালোবাসার নামে চাপিয়ে দিতে গেলে হয় মুশকিল। না গেলা যায় না ফেলা। ছেলেমেয়ের হানিমুনে শ্বশুর শাশুড়ি গিয়ে বসে থাকা সব বাসায় হয় না। যাই হোক মীরা, তুই বুদ্ধিমান। ফুপু শুধু এটুকু বলি প্রবাদে আছে, বুনো ওল হজম করতে হলে বাঘা তেঁতুল হতে হয়। সংসার সমরাঙ্গনে টিকতে হলে শাশুড়ি বুনো হোল হলে বৌমাকে বাঘা তেঁতুল হতে হয়। কখন ওল হজম করতে হয়, তেঁতুল লাগবে তা নিজেকেই বুঝতে হবে। তবে হ্যাঁ, কোনোরকম অসম্মান করা যাবে না বড় কাউকে। এ শিক্ষা আমাদের মেয়েকে আমরা দেইনি। মীরার আজ শ্বশুরবাড়ি ফিরতে ইচ্ছে করছে না। বিয়ের এই 1 মাসের ভেতর এক রাতও বাবার বাড়ি থাকা হয়নি। যে একবার এসেছে দাওয়াত শেষে আবার ফিরে গিয়েছে। 3 দিন পর বাবার বাসায় সবার ওই বাসায় দাওয়াত। মীরার বাবা তাই বলেছেন আজ আর কাল থেকে পরশু দাওয়াতের একদিন আগে শ্বশুরবাড়ি গেলেই তো পারে। মীরা এখনও নতুন বউ, দাওয়াতের রান্নার আয়োজন তো আর মীরা করবে না যে ওর আজই যেতে হবে। 2 দিন না থাকলেও অন্তত আজকের রাতটা মীরারও থাকতে ইচ্ছে করছে। গতবার যখন এসেছিল মেহমানের মতো খেয়ে বিদায় নিয়েছে, আজ বরং আবার ঘরের মেয়ে হয়ে আয়েশ করে বিছানায় পা তুলে আড্ডা জমিয়েছে কাজিনদের সাথে। ও এসেছে শুনে অনেকেই চলে এসেছে দেখা করতে। মীরার মা জলপাই সেদ্ধ করে ভর্তা করেছেন,
বাটিতে করে সেই ভর্তা মীরার সামনে রাখতেই সব হইচই শুরু করে। এই ঘটনা কি? টকটক ভর্তা? ভাই দম নিতে দে তোরা, এখনো হানিমুনও হয়নি। জীবনে আমাকে আগে টক ভর্তা খেতে দেখিসনি। স্বামীমারা মেয়ের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মাথায় হাত বুলিয়ে দেন। মেয়েটা ভালো থাকুক এই চান। এখনকার মেয়েরা এই স্বাধীনচেতা মুরব্বীদের অতিরিক্ত মাথা গলানো ওরা মেনে নিতে পারে না। এই যে এখন কাজিনরা ভর্তা নিয়ে হাসাহাসি করছে, মীরা কি সহজ করে গ্রহণ করলো? শাশুড়ি এ নিয়ে কথা বললে আবার নাক গলাবে ভাববে। মেয়েটাকে এক ফাঁকে বুঝিয়ে বলতে হবে। এখন যেমন সব হেসেই উড়িয়ে দিয়েছে, শাশুড়ির কথাও যা ভালো লাগবে না তা হাঁসের মতো গা ঝাড়া দিয়ে ফেলে দিতে শিখতে হবে। তখন তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে মেয়ে আজ মনে চাপা অভিমান নিয়ে এসেছে। মীরা শাশুড়িকে সবাই আন্তরিক বলে জানেন। সেখানে এটা শুনলে সবাই মীরাকেই খারাপ ভাববে, বলবে যে বিয়ে হতে না হতে শাশুড়ির বদনাম করছে। ফুপুর কাছে মীরার এসব বলা উচিত হয়নি। মীরার ফুফু যদি বান্ধবীর সাথে ভালো মনেও এসব বলতে যান, তখন দেখা যাবে হাবিবা নাসরিন শাশুড়ি সুলভ রাগই করবেন। স্বামীমারা এক ফাঁকে ননদকেও মানা করবেন ভাবেন। মেয়েটা আজ রাতে থাকলে ঠান্ডা মাথায় কথা হবে। 5টা না বাজতে হাবিবা নাসরিন ফোন দিতে শুরু করেছেন। মামনি বের হয়েছ? না মা, 5টা বাজে মাত্র। আরে এখন শীতকালে 5টাতেই সন্ধ্যা। আর গাড়িটাও লাগবে যে মামনি, বলেছিলাম না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। মা আমি জলিল ভাইকে গাড়ি নিয়ে চলে যেতে বলছি তাহলে। এখন সবাই আমাকে ছাড়ছে না, নাস্তা করতেই হবে। না থাক, ওকে পাঠানো দরকার নেই। তুমি নাস্তা করে বের হও একটু তাড়াতাড়ি। কয়দিন পর তো ওনাদের দাওয়াত আছে এই বাসায়, তখন ওই বাসায় গিয়ে 2 দিন থেকো। ফোনের কথার মাঝেই কলিং বেলের শব্দ শুনেছিল মীরা, কিন্তু কে এসেছে তা উঠে দেখতে যায়নি। কথার মাঝেই কে জানি পেছন থেকে মীরার দু হাত দিয়ে আলতো করে চেপে ধরে। মানুষটা কে চিনতে অসুবিধা হয় না। 1 মাসে এই পুরুষালী হাতটা মীরার অতি পরিচিত হয়ে গিয়েছে। ফোন কাটার কথা মনে থাকে না। তুমি তুমি কোথা থেকে? কোথা থেকে হব? অফিস থেকে এলাম। আব্বু ফোন দিয়েছিলেন, আসতে বললেন। তুমি তো আমাকে ডাকলে না। বাবার বাড়ি এসে ভুলেই গেলে। কিন্তু দেখো, আব্বু আমাকে ভুলেনি। আরে না, সেটা তো না। ওহ, মা তো লাইনে, দাঁড়াও মাকে বলি। হ্যাঁ মা, জলিল ভাইকে পাঠিয়ে দিচ্ছি তাহলে, আমি ফাহাদের সাথে যাব। হাবিবা নাসরিন মানা করার আগেই মীরা ফোন কেটে দেয়। ফাহাদ অল্প সময়ে সবার সাথে মিশে যায়। হাত মুখ ধুয়ে এসে মীরার মতোই খাটে সব কাজিনদের মাঝে বসে আড্ডা জমিয়ে ফেলেছে। স্বামীমারা ডাইনিং টেবিলে নাস্তা দিতে চেয়েছিলেন। শওকত সাহেব ভালো কিছু আনার জন্য বাইরে যাবে ভাবলেন। ফাহাদ কোনোটাই করতে দেয়নি। তার জন্য আলাদা করে কিছু করতে হবে না। নাস্তা যে নিজেই সাথে করে এনেছে, নান, রুটি, সালাদ আর কাবাব। সবার সাথে বসে খাবে তাই। ফাহাদকে দেখে এতটা ভালো লাগবে বোঝেনি মীরা। ভদ্রলোকের জন্য এত অল্প দিনেই এতটা মায়া কি করে হয়ে গেল? ফাহাদ হাসছে, কথা বলছে, আর মীরার মনে হচ্ছে এই লোকটা একান্ত আমার। এই কাজ থাকবে এ বাসায়। আব্বু আম্মু খুব চাইছে, তুমি না থাকলে আমিও থাকতে পারবো না। তুমি পারবে না কেন? তোমারই তো বাসা। কিন্তু তুমি ছাড়া এখন কোনো বাসাতেই মন বসবে না, তাই তুমি থাকতে চাও, তাই না? আচ্ছা তাহলে তো কিছু একটা করতে হয়। ফাহাদ একপাশে সরে এসে মাকে ফোন দেয়। আম্মু, ডাক্তার দেখানো হয়েছে? তুমি কোথায় ফাহাদ? রাত হয়ে গেল তো। তোমার আব্বু বারবার জিজ্ঞেস করছেন কখন আসবে। আমরা একটু বাইরে এসেছি, মীরার কাজিনেরা আছে তো। সবাই ধরলো বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় চা কফি খাবে। এই তো কফি স্টোর থেকে সবাই চা কফি নিয়ে বের হলাম। সবাই ধরেছে আজ রাত থেকে যেতে, আড্ডা হবে সারা রাত। এত রাতে? বাসায় চা ছিল না বাবা, তুমি ওখান থেকেই বাসায় ফিরে আসো। মীরা যদি থাকতে চায় তাহলে ও থাকুক। তুমি তো কাপড়ও নাওনি, তাছাড়া তোমার অফিস আছে না। আর জামাই মানুষ দাওয়াত ছাড়া এভাবে যাওয়া, খাওয়া, থাকা। মায়ের কথা শেষ হওয়ার আগেই ফাহাদ বলে, আম্মু, অফিস তো আমাদের নিজেদেরই ফার্ম। বসের বকা খাওয়ার ভয় তো নেই। আর আব্বু মানে মীরার আব্বু আবার কোন ফাঁকে বের হয়ে আমার জন্য
টাওয়াল, ট্রাউজার, টি শার্ট সব কিনে এনেছেন। তোমরা ঘুমিয়ে পড়ো, আমরা সকালে ফিরব। ফাহাদ ফিরে এসে সবাইকে বলে, আরে কার কার ঘুম পাচ্ছে, দরকার হলে আর এক কাপ কফি নাও, কারণ আজ সারা রাত আড্ডা হবে। ফাহাদ থাকবে শুনে সবাই হৈ হৈ করে ওঠে। হাবিবা নাসরিনের রাতে ভালো ঘুম হয়নি, ছটফট করেছেন। জামান সাহেব স্ত্রীর ছটফট ভাব খেয়াল করেছিলেন ঠিকই। ছেলে ওই বাসায় থাকবে শুনেছেন, স্ত্রীর ছটফটানির কারণ আন্দাজ করে বুঝিয়েছিলেন যে ছেলেকে এসব ছাড় দিতেই হবে। এমনিতেই ফাহাদ স্বাধীনচেতা ছেলে, তাকে কোনো কিছু নিয়ে জোর করা সহজ না। অযথাই রাতে ছেলের সাথে অভিমান করতে মানা করে শুয়ে পড়েছিলেন। জামান সাহেব রাত জাগেন না। হার্টের সমস্যা হওয়ার পর থেকে নিয়মিত রাত 11টায় বিছানায় চলে যান। ঘুমের ওষুধের প্রভাবে ঘুমিয়েও পড়েন। ভোরে ঘুম ভাঙে ফজরের সময়। স্ত্রীকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে প্রশ্ন করেন, হাবিবা, ঘুমাও নাই রাতে? ঘুমিয়েছি, মনে তো হয় না। ফাহাদের জন্মের কথা মনে আছে? জামান সাহেব স্ত্রীর পাশে বসেন। মনে থাকবে না কেন? একমাত্র সন্তানের জন্মের কথা কেউ ভুলতে পারে? আন্ডারওয়েট ছিল। তখন তো এখনকার মতো এত আধুনিক চিকিৎসা ছিল না। কি দুশ্চিন্তা! না, পারে না। কিন্তু সাথে মায়ের কথাটাও তো মনে রাখা উচিত, তাই না? তুমি ভুলে গিয়েছো ফাহাদের জন্মের সময় আমার কি অবস্থা ছিল। ফাইব্রয়েড টিউমারের জন্য ফাহাদের গ্রোথ যে কম হচ্ছিল আমরা তা বুঝতে পারিনি। ফাহাদের ডেলিভারি নর্মালে হচ্ছিল না। কত রক্তক্ষরণ হলো আমার। ফাহাদি শুধু আন্ডারওয়েট ছিল তা নয়, আমার অবস্থা কি ভালো ছিল? টিউমার ফেলে দেওয়ার পরও যখন ব্লিডিং বন্ধ হচ্ছিল না, ডাক্তার আমার জরায়ু ফেলে দিল। এই একটাই ছেলেকে বুকে করে বড় করেছি, সব গঞ্জনা সয়ে। এমন ভাবছিল সবার যেন এক ছেলে জন্ম দিলেও আমি অক্ষম নারী, আমার আর বাচ্চা হবে না, জরায়ু নেই। তোমাকে আবার বিয়ে করানোর কথাও শুনেছি। হাবিবা, আম্মা, আপা ওনারা তোমাকে কি বলেছিলেন সে সময় আমি জানি না, কিন্তু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কখনো এসব কথা তুলে? যদি ওনারা কিছু বলেও থাকেন, হয়তো সে যুগে এমন কথা বলা ওনারা স্বাভাবিক ভাবতেন বলে। ওনারা তো আমার চলাফেরায় দোষ খুঁজে পেতেন। আমি উড়নচণ্ডী ক্লাব করি, সাহিত্য অনুরাগী, সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, আমার বন্ধুবান্ধব আছে অনেক, এসব দোষ ধরতেন। তখন আরও সুযোগ পেলেন এসব বলার। এজন্য তো তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি। তোমাকে আটকেছি কখনো? তোমার বন্ধুবান্ধব আড্ডা নিয়ে আমার কখনোই মাথা ঘামায়নি। তোমাকে তোমার মতো চলতে দিয়েছি। আলাদা সংসার করেছ, নিজের মানুষদের আশপাশ থেকেছ। আমিও কি তাতে সংসার অবহেলা করেছি? তুমি ব্যস্ত মানুষ ছিলে। অবসরের আগে সারাদিন তুমি ব্যস্ততায় থাকতে। আমি তো তোমাকে সময় দেওয়ার জন্য বিরক্ত না করে নিজের আলাদা দুনিয়া করে নিয়েছিলাম। তাই বলে ফাহাদকে বা তোমাকে কোনো কিছু কম মনোযোগ দিইনি। ফাহাদের সব জেদ পূরণ করেছি মানে এই না যে আজও সব কিছুতে নিজের মনমর্জি চালাবে আর তা মেনে নিতে বলবে। তুমি আলাদা সংসার দিয়েছ কারণ তোমারও ইচ্ছা ছিল ঢাকায় সেটেল হওয়ার। এখানে তোমার কেরিয়ার ছিল। আর আমার ভাই বোন কাছাকাছি থাকায় তুমিও নিশ্চিন্তে বিদেশের ট্যুর থেকে শুরু করে কর্মব্যস্ত দিন কাটাতে পেরেছ। ঘর নিয়ে তোমার ভাবতে হয়নি। তোমার বাড়ির মানুষেরা সে সুযোগ দিত? আমি তো অস্বীকার করছি না। তাহলে এই ভোরবেলা উঠে আমার কষ্ট বোঝার বদলে আমাকে বোঝাতে চাইছো কেন যে আমার জন্য কত কিছু করেছ? আর বাচ্চা দিতে না পারলেও খোঁচা দাওনি, সংসার দিয়েছ এসব বলে আমাকে তাচ্ছিল্য করছো। আমাকে বোঝাতে চাইছো যে আমি ভুল। ছেলে, ছেলের বউ যে কোনো রকম অনুমতি, সম্মতির তোয়াক্কা না করে দায়সারা ফোন দিয়ে জানালো আসবে না, তা স্বাভাবিক। চিন্তা করো না, আমি তোমার ছেলে, ছেলের বউকে কিছু বলবো না। এমনিতেও আমি কোনোদিন গলা চড়াই না, রাগ দেখাই না, তা তুমি জানো। জামান সাহেব বিব্রত হয়ে যান। বিষয়টা এমন ছিল না। তিনি তো স্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন যে বিয়ের পর ছেলে বউ ঘেঁষা হবে স্বাভাবিক, যেমনটা ওনাকে সবাই বলতো। ওনার মা বোন যে জামান সাহেব বউয়ের দোষই দেখেন না, কিন্তু ওনার তেমনটা মনে হতো না। হাবিবা নরম হয়ে চোখে পানি এনে গলায় আহ্লাদি স্বর তুলে এমনভাবে কথা বলতেন যে জামান সাহেবের মনে হতো এই নিরীহ মেয়েটাকে কিভাবে বকা দিয়ে কষ্ট দিবে। তাই কিছু বিষয় খারাপ লাগলেও ছাড় দিতেন। এমনটা ওনার ছেলেও তার বউয়ের জন্য করবে।
আরে তুমি কি শুরু করলে? আমি তোমাকে আজ পর্যন্ত কখনো বকাঝকা করেছি না রাগ দেখিয়েছি? আমি শুধু বললাম ছেলে এখন এমন টুকটাক ও বাড়িতে থাকবে। আচ্ছা বাদ দাও, অন্য কথা শোনো। ছেলের বিয়ে হয়ে গিয়েছে, ও নতুন বউ নিয়ে ঘুরছে ঘুরুক। আমরা পুরনো টুনাটুনিও তো এই সুযোগটা নিতে পারি। তুমিই বললে আমি তোমাকে বয়সকালে সময় কম দিয়েছি, বিদেশে ট্যুরে ঘুরেছি তোমাকে ফেলে রেখে। তো এখন চলো, ছেলে যাক হানিমুনে, আমরা বুড়ো বুড়িও যাই পুরনো মনে। মানে আমরা আমাদের মতো ঘুরতে যাই। আমার বন্ধু জলিল, হাশেম, তরফদার মিলে একটা বন্ধু সংগঠন করেছে। এই অবসরপ্রাপ্ত বুড়ো বুড়িরা বিভিন্ন রিসোর্টে বেড়াতে যাবে প্ল্যান। ওরা তো তোমার কথাও বলেছিল যে তুমি সংগঠনের কোনো দায়িত্ব নেবে কিনা। তাই তো আগে তো বলনি। নিতে পারি, এখন তো সাংসারিক দায়িত্ব বউয়ের উপর দিয়ে আমি একটু বাইরের কাজকর্ম করতেই পারি। জামান সাহেব বলতে চেয়েছিলেন যে তুমি তো সবসময় এসব নিয়ে আছো, তাই তো ওরা তোমার কথা বলল, কিন্তু এ কথা আর মুখে উচ্চারণ করেন না। মীরা ভেবেছিল শাশুড়ি মা হয়তো মুখ কালো করবেন। এই শঙ্কার কথা ফাহাদকেও বলেছিল আসার পথে, কিন্তু হাবিবা নাসরিন স্বাভাবিক কথাবার্তা বলেছেন। এমনকি রাতে থেকে যাওয়ার কথা কিছু তুললেল না। ওই বাসা থেকে বের হতে দেরি হয়েছে। নতুন জামাইকে নাস্তা না করিয়ে ওনারা ছাড়বেন না। রাত জাগায় সকালে উঠতে এমনিতেই দেরি হয়েছে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নেও, তাড়াতাড়ি বের হবে। আজ আর অফিসে যাবে না, একটা সাইট ভিজিট আছে, সেখানেই যাবে। রিসোর্টের কাজ প্রায় শেষ, কাজটা তাড়াতাড়ি শেষ করাতে চাইছে ক্লায়েন্ট। সাইট ভিজিট করে কতদিন সময় লাগবে বুঝতে হবে। ইন্টেরিয়র ডিজাইন নিয়েও কাজ করতে হবে। বের হওয়ার আগে মা বাবার সাথে দেখা করতে যাই, রুমে যাই। আম্মু, আমার রাত হতে পারে ফিরতে। গাজীপুরের রাস্তার জ্যাম তো জানোই। তোমরা কি কাজ তোমরা কি আজ ফিরবে? না ফিরলে আগে জানিও। রান্না করা খাবার নষ্ট হওয়া খারাপ। কালকের কতগুলো ভাত তরকারি দারোয়ানকে দিয়ে দিলাম। জানোই তো বাসি খাবার আমি রাখি না। তোমরা কে? না, মীরা তো যাচ্ছে না। আমি যাচ্ছি সাইট দেখতে। আর দাওয়াত না সবার একদিন পরেই। মীরা তো বলল তোমাকে সাহায্য করতে হবে, তাই ওকে ওই বাসা থেকে বিকেলে আসতে বললেও ও মানা করে দিয়েছে। আচ্ছা, ও গেলেও সমস্যা নেই। আমাকে কি সাহায্য করবে? এসব আমি রোজই একা করি। ও তো ওই গান শোনে, টিভি দেখে, কোচিংয়ে যাই। তা থাকুক এভাবেই হাসি খুশি। আমি ভাবলাম মীরাকেও সাথে নিচ্ছ। ও কি যেন বলল। আচ্ছা, আমি ভুল বুঝেছি তাহলে। কিন্তু যেতে চাইলে নিয়ে যেও। কখন ফিরবে? রাত হতে পারে। মা কেমন চুপচাপ মনে হচ্ছে না? আম্মু, কি বলো? আমি দেখলাম স্বাভাবিক কাজকর্ম করছে। তুমি অযথা ভাবলে আম্মু রাগ করতে পারে। আমি তো তোমাকে আগেই বলেছি আমার আম্মু টিপিক্যাল শাশুড়ি না। আচ্ছা শোনো, তোমাকে কাজকর্ম করতে বলছি না, কিন্তু মাঝে মাঝে আম্মুর পাশে গিয়ে দাঁড়াতে পারো। আম্মু কাজ করতে তোমাকে দেবে না, কিন্তু দাঁড়ালে খুশি তো হবে। আমাকে আম্মুই রান্না করতে দেয় না। রান্না করতে বলিনি, পাশে থেকো একটু। মা কি কিছু বলেছে? ফাহাদ বিরক্ত হয়। মীরা, আম্মু কিছু বলেনি। আমি কি নিজ থেকে বলতে পারি না? না পারলে বলার জন্য সরি। আজ হাবিবা নাসরিন মানা করলেও মীরা রান্না করতে জোর করে। মা, আজ আপনি রেস্ট করেন। ফাহাদ বলল আপনার প্রেশার বেড়েছে, আমি ময়নাকে নিয়ে সামলে নিব। হ্যাঁ হাবিবা, তুমি ঘুমাও একটু। সারা রাত ঘুমাওনি, প্রেশার তো বাড়বেই। একদিন আমরা ডাল ভাত খেলে কিছু হবে না। ডাল ভাত খেতে হবে না বাবা, আমি মোটামুটি রান্না পারি। মায়ের মতো স্বাদ না হলেও আশা করি খেতে পারবেন। আমার একটু মাংস কষিয়ে রাখতে হবে, মেহমান আম্মান আসবে দুদিন পর। ওগুলো করা যাবে মা, আমাদের বাসার সবাই এত ভারী খাবার খায়ও না। মাছ, মুরগি, পোলাও আর একটা ভারী মাংস থাকলেই হবে। কি রান্না করবে ভাবতে ভাবতে মীরা ঠিক করে নিজের মতো রান্না না করে জিজ্ঞেস করে নেবে। জামান সাহেবের ইচ্ছাই রুই মাছ দিয়ে ফুলকপি আর সিম রান্না করে সাথে বাঁধাকপি ভাজি আর শাশুড়ির পছন্দের টমেটোর টক মাংস কষিয়ে রাখে। এক মাসে এটা দেখেছে যে ফাহাদ বাসায় রাতে ভাতের বদলে পরোটা মাংস খেতে পছন্দ করে। খাসির মাংসের সাথে পরোটা ভালো লাগবে আশা করে। যদিও ফাহাদের উপর চাপা অভিমান হয়েছে সকালের কথাই, কিন্তু অভিমানকে বাড়াতে চায় না। মা,
আপনার শরীর খারাপ হলে আমি আজ কোচিংয়ে না যাই, সমস্যা নাই। আরে রান্না তো শেষই করে ফেলেছো মামুনি, এখন আর কোনো কাজও নেই। তুমি শুধু শুধু ক্লাস মিস করো না তো। সামনে তোমরা বেড়াতে গেলে তখন ক্লাস মিস হবে। যাও তো, আমার খারাপ লাগলে ফোন দেব। 3 ঘন্টায় কিছু হবে না। মীরা যত দ্রুত সম্ভব ক্লাস শেষে বাসায় চলে আসে। ফাহাদ টেক্সট করেছিল যে বাসায় ফিরছে, রাত হবে না। ফাহাদ যেহেতু তাড়াতাড়ি ফিরছে, মীরা আগেই বাসায় থাকতে চায়। কিন্তু বাসায় ঢুকেই দেখে হাবিবা নাসরিন মাথায় পট্টি বেঁধে ছেলেকে বেড়ে খাওয়াচ্ছেন। ময়না গরম গরম পরাটা ভেজে দিচ্ছে। ফাহাদের সামনে মীরার কষিয়ে রেখে যাওয়া খাসির মাংসের বাটি নেই, সেখানে আছে হাঁসের মাংস। হাঁস কুটে বেছে পরিষ্কার করা ছিল ফ্রিজে। হাবিবা নাসরিন মীরাকে বলেছিল মেহমানদের জন্য হাঁস করবেন, কিন্তু মীরা কোচিংয়ে গেলে একটা হাঁস নামিয়ে প্রেসার কুকারে চাপিয়ে রান্না করে নিলেন। হাঁস কেন রান্না করলেন মা? আমি তো ফাহাদের জন্য খাসি কষিয়ে রেখেছি। খাসি না তুমি পরশু দাওয়াতের জন্য কষিয়ে রাখলে? আমি তো ফ্রিজে রেখে দিলাম মামুনি। ভাবলাম ছেলেটা সারাদিন বাইরে বাইরে ছিল, একটু মাংস পরোটা করি। শরীর খারাপ লাগলেও তাই হাঁসটা রান্না করেছি। আমাকে বললেই হতো মা, কিভাবে রাঁধতে হবে বললে আমি করে নিতাম। আপনি মাথায় পট্টি বেঁধে কষ্ট করতে গেলেন কেন? আমি অন্য রান্না করতে পেরেছি, এটাও করতাম। আমি তো কোচিংয়ে যেতে চাইনি। আপনি বললেন আর তো কোনো কাজ নেই, কোচিং মিস না করতে। ফাহাদ বিরক্ত হয়ে খাওয়া বন্ধ করে দেয়। কি হচ্ছে এসব? মীরা তুমি এভাবে কথা বলছো কেন আম্মুর সাথে? আজ প্রথম একদিন রান্না করতে না করতে এত বিরক্তি দেখাচ্ছ? তুমি এই বুঝলে ফাহাদ? আশ্চর্য। আমি কি বুঝবো তাহলে? আমি তো তোমার রান্নার পোস্ট দেখেই ভাবলাম কাজ শেষ যেহেতু আগেই বাসায় আসি। তোমাকে টেক্সটও করলাম, এখন মনে হচ্ছে ভুল হলো। আমি রান্নার পোস্ট কখন করলাম? তুমি করনি, আম্মু করেছে। আম্মু এত সুন্দর করে ফেসবুকে লিখেছে, আর তুমি? হাবিবা নাসরিন ফাহাদ আর মীরাকে থামান। ফাহাদ, হয়েছে আব্বু, চুপ করো। ভাগ্য ভালো তোমার বাবা হাঁটতে গিয়েছেন, না হলে এসব কথা কাটাকাটি শুনে কি ভাবতো আর কি বলতো। আর মামুনি, তুমি এভাবে বলছো কেন? আমি তো এত কিছু ভাবিইনি। আমার ফাহাদ আব্বুটা শীতকালে হাঁস খাওয়া খুব পছন্দ, তাই রান্না করেছি। সবসময়ই করি, তুমি না থাকতেও করতাম, তুমি থাকলেও করব মা। যতদিন বেঁচে আছি পড়ছি কেন, হাতে প্লাস্টার নিয়েও রাখতে পারবো। পেরেছিও। পারিনি ফাহাদ? সবভাবে মা বাচ্চার জন্য রাখতে পারে। ফাহাদ যখন জ্বালানোও তাড়াতাড়ি ফিরবে। আমি ভাবলাম শরীর ভালো লাগছে যেহেতু হাঁসটা বসিয়ে দেই, ময়না দেখে নামাবে। তুমি খাসির মাংস কষিয়ে রেখেছ আমি দেখেছি। আমি তো ভেবেছি মেহমানদের জন্য। তুমিই তো বললে মেহমানের রান্নার চাপ আমি নিতে না, তুমি করে ফেলবে। ওনারা খাবারের টেস্ট আলাদা, তুমিই ভালো বুঝবে। আর প্রেসারে উঠলে আমার মাথা ব্যথা করে, তখন আমি এইভাবেই মাথায় পট্টি বাঁধি। এটা নতুন কিছু না। আমি এমন কিছু বলিনি। আমি ভেবেছিলাম দাওয়াতের জন্য 2 দিন আগে না করে আগামীকাল রেডি করব, তাহলে বাসি লাগবে না, আর দাওয়াতের জন্য এত অল্প মাংস কষবো না। ফাহাদ টেবিল থেকে উঠে যায়। ফাহাদ আব্বু, খাওয়া ছেড়ে ওঠে না, প্লিজ বাবা। কিন্তু ফাহাদ কিছু না বলে হাত ধুয়ে বাইরে চলে যায়। খুব খারাপ লাগলো মামুনি, তোমাকে এত আদর করার এই ফল দিচ্ছ। হাজব্যান্ড সারাদিন খেলো কি খেলো না সেসবের চেয়ে হাঁসের মাংস খাসির মাংস গুরুত্বপূর্ণ হয়ে গেল। মীরা থ হয়ে দাঁড়িয়ে থাকে। বোঝাই যাচ্ছে পুরো ঘটনায় মীরাই দোষী হয়ে গিয়েছে, অথচ ও শুধু চেয়েছিল নিজ হাতে ফাহাদকে ওর রান্না করা খাবার পরিবেশন করতে। এখন মনে হচ্ছে সত্যি অতিরিক্ত করে ফেলেছে। ফাহাদ খেয়ে উঠলেও বলতে পারত, রাতে দিতে পারত, বা আগামীকাল সকালে। মীরা তো এতটা অসহিঞ্চু নয়। আর কি পোস্টের কথা বলল ফাহাদ? ফেসবুকে ঢোকা হয়নি তো তা নয়, কিন্তু পোস্ট তো চোখে পড়েনি। হাবিবা নাসরিন কি ওকে হাইড করে পোস্ট করেছিলেন? আবার হোম পেজ ওপেন করে মীরা। এবার ফেসবুক খুলতেই হাবিবা নাসরিনের পোস্ট সামনে আসে। মাশাল্লাহ, এসব আমাদের মামুনির রান্না। আমাদের মামুনি, আমাদের আম্মাজি বিয়ের পর আজ প্রথম রান্না করলো।
ফাহাদের আব্বু তো বলল, স্বাদ কেমন হয়েছে তা বিষয় না, ছেলের বউ রেঁধেছে এই বেশি। যদিও ওনার শখ ছিল বৌমা পাশে দাঁড়িয়ে বেড়ে খাওয়াবে, কিন্তু বৌমা এ সময় কোচিংয়ে থাকে, তাই আমি মামনির হয়ে বেড়ে খাওয়াচ্ছি। ছেলের কাজের জন্য বউয়ের প্রথম রান্না মিস করলো। সাথে মীরার রান্না করা খাবারের ছবি। সবার কত কমেন্ট। মীরার রান্নার চেয়ে শাশুড়ি হাবিবা নাসরিনের তারিফ যে এতটা উদার মনে বউকে গ্রহণ করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। এমন মানুষকে কে ভুল বুঝবে? কে বিশ্বাস করবে যে এত মিষ্টভাষী আন্তরিক মানুষ মীরাকে মানসিক চাপ ও সংঘাতের মুখোমুখি করছেন? সবাই তো মীরাকেই ভুল বুঝবে। বলবে, এত আদরের পরও শাশুড়ির সাথে মানিয়ে নিতে পারে না। অন্য কেউ বাদ, খোদ ফাহাদও কি তাই ভাবছে না? মীরা কি করবে, কিভাবে বোঝাবে, ফাহাদকে বোঝাবে যে ও কি অনুভব করছে, কেন এভাবে ব্যবহার করলো? নাকি সত্যি মীরা ভুল, সত্যি হাবিবা নাসরিনের মাঝে কোনো প্যাঁচ নেই, মামনি ডাকার মাঝে কৃত্রিমতা নেই, দোষটা মীরারই, সেই খুঁত বের করছে আপাতত নিখাত এক মানুষের ভেতর। ফাহাদ যখন রাত করে বের হয়েছিল তখন সন্ধ্যা ছুঁই ছুঁই বেলা ছিল, আর এখন বাজে রাত 10টা। মীরা কিছুক্ষণ অভিমান করেছে, কিছুক্ষণ দরজা বন্ধ করে কান্না করেছে। কেন কান্না করেছে নিজেও জানে না। ফাহাদ সরাসরি ওকে বকাঝকা করেনি, কিন্তু রাগটা তো ওর সাথেই দেখিয়ে গেল। ফাহাদ মীরাকে কথায় কথায় কয়েকবারই বলেছিল যে ওর সব ভালো, শুধু রাগটা বেশি। মীরা গুরুত্ব দেয়নি। আসলে এমন রাগের কিছু তো মীরা দেখেনি। সবসময় হাসি খুশি আড্ডা মাতানো মানুষ হিসেবে দেখেছে এই কমাসে। এত ছোট বিষয় থেকে আজ রাগ করে বের হয়ে যাবে, গিয়ে ফোন বন্ধ করে দেবে, তা মীরা ভাবতেও পারেনি। জামান সাহেব বাইরে ছিলেন বলে জানতেন না কি হয়েছে, তবে ঘরে পা দিয়ে বুঝেছেন কিছু হয়েছে। মীরা সামনে এসে নাস্তা সাধেনি। হাবিবা নাসরিনও ময়নার হাতে চা বিস্কিট দিয়েছেন বসার ঘরে। ময়না চা দিতে গিয়ে নিজ দায়িত্বে জামান সাহেবের কানে ফিসফিস করে ঘরে ঘটে যাওয়া ঝামেলা কানে দিয়েছে। চা খেয়ে জামান সাহেব মীরার খোঁজ করেছিলেন। চোখ মুখ ধুয়ে মীরা সামনে এসে দাঁড়ালেও বুঝতে পেরেছিলেন মীরা কান্নাকাটি করেছে। মীরা যদিও বলেছে ঠান্ডা লেগেছে, মাথা আর চোখ ব্যথা করছে। জামান সাহেব মীরাকে বিব্রত করতে চান না বলে আর বেশি কিছু জিজ্ঞেস করেন না। শুধু ফাহাদ কখন ফিরবে তা এমনভাবে জিজ্ঞেস করেন যেন তিনি জানেন না কি ঘটেছে। মীরাও ফোন বন্ধের কথা এড়িয়ে গিয়ে বলেছে কথা হয়নি, হলে জানাবে। মাথা ব্যথার জন্য ওষুধ খেয়ে একটু শুয়েছিল মীরা, তাই ফোন করা হয়নি। মীরার মিথ্যা কথা শুনেও প্রতিক্রিয়া দেখাননি জামান সাহেব, শুধু মাথা নেড়েছেন। ফাহাদ সেই সন্ধ্যায় বের হয়েছেন। 10টা বাজেও বাসায় ফিরল না, ফোনও বন্ধ। হাবিবা নাসরিন নিজেও এখন টেনশন করছেন। ছেলের মাথা গরম জানেন। আদরে কিছু বাচ্চা বিড়ালের মতো গা ঘেঁষা হয়ে যায়, কিছু বাচ্চা স্বেচ্ছাচারী, আর কিছু বাচ্চা উগ্র মেজাজি। ফাহাদ উগ্র মেজাজি না হলেও রাগী তো অবশ্যই, বিশেষ করে তখন যখন কোনো কিছু তার পছন্দের বাইরে যায়। মীরার সাথে সহজে বিয়ের জন্য রাজি হওয়ার কারণও এটাই ছিল হাবিবা নাসরিনের জন্য। ছেলে বলেছিল এই মেয়েকে ভালো লেগেছে, বিয়ে করতে চাই। মানা করার মতো তেমন কোনো কারণও ছিল না। তারপরও মানা করে দিলে ছেলে রেগে যেত, তাই হাবিবা নাসরিন সহজেই রাজি হন বিয়ের জন্য। ছেলেরও তো বয়স থেমে নেই, 30 পেরিয়েছে, সেটেল ক্যারিয়ার করে ফেলেছে। তেমন ছেলে বিয়ের জন্য কোনো মেয়ে পছন্দ করে ফেললে তাকে না করা যায় না। যতদিন ছেলের আগ্রহ ছিল, একের পর এক মেয়ে তিনি দেখিয়ে গিয়েছেন। যখন ছেলে নিজেই বিয়ে করতে প্রস্তুত, তখন আবার আরেক সংকট। ছেলে বিবাহিত জীবনে খুশি থাকুক, ভালো থাকুক, যত্নে থাকুক, তা কোন মা না চায়? তিনিও চান, কিন্তু ছেলের জীবনে দ্বিতীয় অবস্থানে থাকতে হবে তা মেনে নেওয়া পক্ষে সম্ভব নয়। ছেলে কেন, কোথাও হাবিবা নাসরিন কেন্দ্রবিন্দুর বাইরে থাকতে চান না। সবকিছু তাকে আবর্তন করেই ঘুরতে হবে। হাবিবা নাসরিন সবসময় সব জায়গায় কেন্দ্রবিন্দুতে ছিলেন। বাবার সংসারে বড় মেয়ে, স্বামী সংসারে বাড়ির বড় বউ, সব। এসব স্থান থেকে দায়িত্ব কতটা পালন করতে পেরেছেন সেটা বড় বিষয় নয়, তবে ইচ্ছা আর মর্জি চালানোতে বরাবরই তিনি প্রথম ছিলেন।
জামান সাহেব মা ভাই বোন ঘেঁষা ছিলেন। আস্তে আস্তে ওনাকে এমনভাবে আলাদা করেছেন যেন জামান সাহেবের জীবনে আলাদা মতামত নেই, স্ত্রীর কথাই সব। কারো সাথে সম্পর্কচ্ছেদ হয়নি, তবে হাবিবা নাসরিনের চাইতে কেউ গুরুত্বপূর্ণ না। এমন না যে তিনি কখনোই ঝগড়া কলহ করতেন না, কিন্তু তিনি খুব অল্প সময়ে খেয়াল করলেন রেগে গেলে হেরে যেতে হয়। কিভাবে যেন মানুষের রাগটাই তখন সামনে এসে আর সব কিছু আড়াল করে দেয়। যে রাগিয়ে দিল সে তখন সাইড লাইন হয়ে রেগে যাওয়া মানুষটাই দোষী হয়। রাগ পুরুষদের রাজা বাদশাহ বানায় কিনা হাবিবা নাসরিনের জানা নেই, তবে মহিলাদের রাগ দেখানো একটা নেগেটিভ পয়েন্টই হয়ে যায়। তখন থেকে হাবিবা নাসরিন একটু অন্যরকম। ভাই বোনদের মাঝে আধিপত্য বিস্তার করতে হোক বা শ্বশুরবাড়িতে নিজের মন মতো চলতে হোক, রাগ না কৌশলী নিয়েছেন অন্য পথে। সেটাই করবেন যা চান, সেটাই হবে না চান যা চান, কিন্তু গালিবাজি গলাবাজি করে নয়, চালবাজি করে। লেখাপড়ায় যেমনই হোক, হোম পলিটিক্স আর ওয়ার্ক পলিটিক্স না শিখলে জীবনে আগানো মুশকিল তা ভালো বোঝেন। তাই তো সব কিছুতে আছেন। এমন না যে খুব ভালো লেখালেখি করেন, তবু টুকটাক লেখালেখি শুরু করতে না করতে অঞ্চলভিত্তিক সাহিত্য সংগঠনের অংশ হয়ে গেলেন। ধীরে ধীরে মাসিক সভাগুলোর মধ্যমণি হয়ে পদ নিয়ে নিলেন। অনলাইনেও সক্রিয়। সব আয়োজন পুরস্কার বিতরণীতে ওনার নাম থাকতে হবে। অ্যালামনাইয়ের সভাপতি তিনি হয়েছেন। স্মার্ট তিনি সবসময়ই, তাই দ্রুত ধরে ফেলেছেন অনলাইনে পরিচিত মুখ হতে কী করতে হয়। নিজের লেখালেখি তো শেয়ার করেনি, এডিটিং করার ব্যবস্থা করে ছোট ছোট সাহিত্য কন্টেস্ট বানানো, সব আয়োজনে অংশ নেওয়ার মাধ্যমে হাবিবা নাসরিন নিজের আলাদা একটা পরিচয় দাঁড় করিয়ে ফেলেছেন। সবার সাথে দেখা হলে এমনভাবে কথা বলবেন যেন তার মতো আন্তরিক দ্বিতীয় কেউ নেই। বয়সে বড়দের আপা ভাই, সমবয়সীদের সই, বোন পাতানোর ছোটদের সোনামণি মামণি সম্বোধনে খুব সহজে আন্তরিকতার পর্দা ভিজিয়ে ফেলেন। তাই ওনার সব জায়গায় নিয়ন্ত্রণ নিতে চাওয়ার মতো কোনো আচরণে কেউ বিরক্ত হলেও সরাসরি প্রকাশ করতে পারে না। হাবিবা বাসায় কি হয়েছে? আমি সত্য বুঝলাম না কি হয়েছে। আমি ছেলের বউয়ের নামে তোমার কাছে নালিশ করতে চাই না, কিন্তু এখন ছেলের টেনশনে আমার তো কিছু ভালো লাগছে না। ফাহাদের বউ কি করেছে? এই জন্য আমি ওকে রান্নাবান্নার দায়িত্ব, সাংসারিক দায়িত্ব দিতে ভয় পেতাম। তোমার রেস্ট, শরীরের যত্ন নেওয়ার বিষয়টা আমি সবসময় খেয়াল করে রেখেছি। না হলে ব্যস্ততা আমারও কম ছিল না। তুমি বলতে পারবে না আমার বাইরের কোনো কাজ সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য আমি তোমাকে না খাইয়ে রেখেছি। আহা হাবিবা, কি কথার কি উত্তর? আমিও তোমাকে কখনো তোমার ইচ্ছে মতো চলতে বাধা দেইনি তো। তোমার যা ভালো লেগেছে করছো। হ্যাঁ, তার কারণ তোমাকে কিছুর কষ্ট করতে হয়নি। এমন হয়নি যে বাইরে থেকে কাজ করে ফিরেছ আর বাসায় খাবার নসিব হয়নি। এখন কাজ কি হয়েছে বলো? খাবার নসিব হয়নি কেন ফাহাদের? রান্না তো ছিল, না থাকলেও ব্যবস্থা করা যাবে না এমন তো বাসার অবস্থা নয়। আজ প্রথম একটু বাসার কাজ করেছে, কোচিংয়ে গিয়েছে। ক্লান্ত হওয়ায় ওনার মাথা গরম হয়ে গিয়েছে। সেই গরম ঝেড়েছে স্বামীর উপর, তাও যখন সে খেতে বসেছে। কারণ ফাহাদ তার রান্না করা খাবার না খেয়ে আমার রান্না করা হাঁসের মাংস পরোটা দিয়ে খেতে বসেছিল। আমি সত্যি জানতাম না বিয়ের পর ছেলের জন্য কখন কি রাঁধবো কি না, তা এখন ছেলের বউয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। ও রান্না করেছে সেজন্য আমরা ওকে কি কম প্রশংসা করেছি? আমার ফেসবুকেও মামনি বলে কত আদর আদর কথা লিখেছি। মেয়েটা আদর বোঝেই না। তার রাগ যে ওর কষ্ট করে রান্না করে খাবার না খেয়ে ফাহাদ হাঁসের মাংস কেন খেতে বসেছে। আমার সাথে খারাপ ব্যবহারের কথা বাদই দিলাম, ছোট মানুষ, এসব আমি মনে করি না। কিন্তু অন্তত নিজের হাজব্যান্ডের সাথে তো সবার সামনে এমন করতে পারে না। কাজের মেয়েটা পর্যন্ত তখন সামনে ছিল। ছেলেটা রেগেমেগে বের হয়ে গেল। এখন আমার রান্না করা খেতে ওকে বউয়ের অনুমতি নিতে হবে? হুম, এটা তো খুব খারাপ হলো। কিন্তু ফাহাদ ফোন বন্ধ করে রেখেছে কেন? এ তো খুব খারাপ কথা। রাগের বশে সবাই যদি এমন বাচ্চামো করে কিভাবে হবে? আমি তোমাকে একটা কথা বলে দেই আমি তোমাকে একটা কথা বলে দিই। আমি এই বদরাগী মেয়েটার সাথে ফাহাদকে
একা থাইল্যান্ডে যেতে দেব না। ওরা বেড়াতে যাবে যাক, আমি তুমি সাথে যাব। তুমি মানা করলেও আমি শুনছি না। বাচ্চাটা আমার। ছেলেটা আমি এই পর্যন্ত বড় করেছি কারো রাগ দেখা ঝাড়াঝপটা খাওয়ার জন্য না। ফাহাদ এখনো টিকিট করেনি। ও বাসায় আসুক, ওদের দুজনের ভেতর আমরা বসে মিল করে দেব। অবুঝ একটা মেয়ের জন্য আমার ছেলেকে কষ্ট পেতে দেব না। কিন্তু এরপর তুমি বলবে ওদের থাইল্যান্ডের ট্রিপের স্পন্সর তুমি করছো, তোমার তরফ থেকে গিফট। পরে আমাদের চারজনের জন্য টিকিট করবা। ওরা ওদের মতো ঘুরবে, আমরা ডাক্তার দেখালাম, আমাদের চেক আপও হয়ে যাবে। হানিমুন মানে কি আমরা জানি না তা না। আমরা গিয়ে রাতে ওদের রুমে তো বসে থাকবো না। কিন্তু কোনো কিন্তু না। তুমি আগে ছেলেকে খুঁজে বের করো। ও নির্ঘাত ওর অফিস রুমে আছে। ওর কলিগ জুয়েলের সাথে কথা হয়েছে। ও ফার্মেই আছে, কাজ করছে বলল। তুমি ফাহাদকে বাসায় আনানোর ব্যবস্থা করো। আচ্ছা, তুমি শান্ত হও, আমি দেখছি। আজকের গল্পের নাম মামনি। লিখেছেন রুকসাত। এটি ছিল গল্পের প্রথম অংশ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই গল্পের শেষ অংশ চান কিনা তাও কমেন্টে জানাবেন।